আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে জুম্মা মুবারক। আমাদের আজকে বাংলাদেশের ১৩তম জাতীয় নির্বাচনের পরে এবং বাংলাদেশের অফিসিয়াল একটি সরকার গঠনের পরে প্রথম ক্লাস হতে যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে কংগ্রেচুলেশন যে আপনারা সক্রিয়ভাবে বাংলাদেশের ১৩তম জাতীয় নির্বাচনে আপনারা পার্টিসিপেট করেছেন এবং এটিকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আপনাদের সবাই অবদান রেখেছেন। তো আজকে আমাদের জাভা ফাউন্ডেশন ল্যাব কোর্সে ডে 2 ক্লাসের শেষ লাস্ট পার্ট 3 আমরা করতে যাচ্ছি। তো আজকে আমরা ডেটা টাইপস সম্পর্কে আলোচনা করব এবং ডেটা টাইপস এর পাশাপাশি আরো থাকবে আমাদের জাভা অপারেটরস, জাভা ইনপুট আউটপুট, জাভা লুপস এন্ড জাভা কন্ডিশনাল স্টেটমেন্টস। তো আমরা আজকে আমাদের প্রথম টপিক যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ডেটা টাইপস। তো আসলে মূলত প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আসলে বেসড অন ডেটা টাইপ দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে ইমপ্লিসিট ডেটা টাইপ এবং আরেকটা হচ্ছে এক্সপ্লিসিট ডেটা টাইপ। ঠিক আছে, তো আমি যদি আপনাদেরকে ইমপ্লিসিট ডেটা টাইপের একটা এক্সাম্পল দিই, ইমপ্লিসিট ডেটা টাইপ হচ্ছে সেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ আসলে আমাদেরকে আলাদা করে ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময় আমাদেরকে আলাদা করে কোনো ডেটা টাইপ লিখতে হয় না বা ডিফাইন করতে হয় না। যেমন যদি আপনাদেরকে আমি কোডে এক্সাম্পল দেখাই, আপনি যদি এই যে এতটুকু পার্টটুক দেখেন, যদি এতটুকু কোডে দেখেন এখানে কিন্তু আমি কোনো ডেটা টাইপ দিই নাই। দেখেন এর সামনে কোনো ডেটা টাইপ নেই, ওইটার সামনে কোনো ডেটা টাইপ নেই, নেমের সামনে কোনো ডেটা টাইপ নাই। তো ইমপ্লিসিট ডেটা টাইপে কি হয়, এই যে বেসড অন আমি কি ডেটা দিচ্ছি, যেমন আমি এজে 21 দিয়েছি, ঠিক আছে, তো ইমপ্লিসিটলি কম্পাইলার এই বা ভেরিয়েবলের ডেটা টাইপ অথবা ডেটা টাইপ ধরে নেবে ইন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিপেন্ড করে আমি কি টাইপের ডেটা ভেরিয়েবলে স্টোর করতেছি। তো এটা ইমপ্লিসিটলি অটোমেটিক্যালি করে ফেলে, তারা এটাকে চিন্তা করে ফেলে যে এজের যে ডেটা টাইপ সেটা ইন্ট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত পাইথনে হয়ে থাকে। এর জন্য পাইথন একটা ইমপ্লিসিট টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা যেমন ওইটা যখন 70.5 আমি যখন এই ডেটাটা ইনপুট করেছি, তো পাইথন কি করে, পাইথন যে কম্পাইলার বা ইন্টারপ্রেটার যেটাই আছে তারা এটাকে ধরে নেয় যে ওয়েটের তাহলে ডেটা টাইপ কি হবে, ফ্লোট অথবা ডাবল। তারপর নেমে আমি যখন মোহাম্মদ দিয়েছি, তো এটা ইমপ্লিসিটলি ওরা ডেটা টাইপটা কি ডিফাইন করে দেয়। তো অ্যাজ আ ডেভেলপার বা আমরা যারা প্রোগ্রামার আছে আমাদেরকে বাহিরে আলাদা করে কোনো ডেটা টাইপ লিখতে হয় না। তো এটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ ল্যাঙ্গুয়েজ। তো এটার একটা এক্সাম্পল যদি বলি, পাইথন হচ্ছে একটা ইমপ্লিসিট টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু দেখেন জাভা কিন্তু একটা ইমপ্লিসিট টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, যার কারণে দেখেন এখানে কিন্তু ইরর দেখাচ্ছে যে এজ ক্যান নট বি রিজলভ টু এ ভ্যারিয়েবল, দেখাচ্ছে না, এটা ইরর দেখাচ্ছে। এক্সপ্লিসিট ডেটা টাইপ হচ্ছে সেগুলো যেখানে আমরা কি আলাদাভাবে ডেটা টাইপ ডিফাইন করে থাকি। যেমন দেখেন এই যে আমি এখানে লিখেছি, এই দেখেন আমি এখানে ইন্ট এই যে ডেটা টাইপ দিয়ে ডিফাইন করে দিয়েছি যে আমার যে এজটা হবে, এজের মধ্যে যে টাইপের ডাটা থাকবে সেটা টাইপ হবে কি ইন্ট। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। ওইটার সামনে আমি লিখে দিয়েছি ডাবল, তার মানে বোঝা যাচ্ছে যে ওইটার ভিতরে আমি ডেসিমেল টাইপের ভ্যালু বা ফ্র্যাকশন টাইপের ভ্যালু আমি স্টোর করব। নেমের সামনে আমি হচ্ছে স্ট্রিং দিয়েছি, তো আমি এখানে বলে দিচ্ছি যে না ঠিক আছে, তাহলে আমার নেমের ভিতরে কোন টাইপের ডাটা থাকবে, একটা স্ট্রিং টাইপের ডাটা থাকবে। স্ট্রিং যদি আপনারা নাকি না বুঝেন, স্ট্রিং হচ্ছে বলতে পারবেন কালেকশন অফ লেটার্স। যেমন এফ এখানে একটা লেটার, এ একটা লেটার, আর একটা লেটার, জেড একটা লেটার, ঠিক আছে। তো এই কালেকশন অফ ওয়ার্ড এবং কালেকশন অফ লেটার এন্ড কালেকশন অফ ওয়ার্ড, মনে করেন দুইটা ওয়ার্ড মিলে যখন দুইটা ওয়ার্ড, একটা বাক্যে কিন্তু দুইটা ওয়ার্ড থাকতে পারে, ঠিক আছে। ওই তো কালেকশন অফ ওয়ার্ড অথবা কালেকশন অফ লেটার্সকে আমরা স্ট্রিং বলে থাকি। তো যেহেতু জাভা একটা এক্সপ্লিসিট টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেখেন এখানে কিন্তু কোনো ইরর নাই, তো এটা কিন্তু জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যালিড। আর যেহেতু জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ইমপ্লিসিট টাইপ ল্যাঙ্গুয়েজ না, এর জন্য কিন্তু দেখেন এখানে আমাদের ইরর দেখাচ্ছে। তো জাভা হচ্ছে একটা এক্সপ্লিসিট টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা এখানে লিখেছি, ঠিক আছে। এবং ডাটা টাইপের যদি একটা অফিসিয়াল ডেফিনেশন দেওয়া হয় সেটা হচ্ছে এটাই যে এটা ডাটা টাইপ হচ্ছে কিছু না, এগুলো হলো জাস্ট একটা কিওয়ার্ডস যেগুলো ব্যবহার করা হয় কি ডাটাকে রিপ্রেজেন্ট করতে, যে আমরা কোন টাইপের ডাটা স্টোর করব এটা রিপ্রেজেন্ট করতে ব্যবহার করা হয়। এবং পাশাপাশি আরেকটা জিনিস, যে আমার এই ডাটাটাকে আমি যদি কম্পিউটার মেমোরিতে স্টোর করতে চাই তো আমার কত জায়গা দরকার হবে বা প্রয়োজন হবে, মানে আলটিমেটলি তো আমরা ডেটা নিয়ে ডিল করছি, ঠিক আছে।
তো আপনারা যদি এতটুকু স্টেটমেন্টকে ভালোভাবে খেয়াল করেন, এটা প্রথমে যদি এটা নিয়ে আলোচনা করি, তো ডেটা টাইপ কি রিপ্রেজেন্ট করতেছে, যে আমরা কি ধরনের ডেটা স্টোর করব। তো যেমন এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, যদি ইন্ট এজ এর কথা বলি, মনে করেন 23, তো 23 এজ বয়স কিন্তু কি হয়, ইন্টিজার হয়, এটা কিন্তু কোনো সময় ফ্র্যাকশন হয় না। কখনো শুনবেন না যে বয়স হয় 23.5, আপনার বয়স কত, আপনি কাউকে জিজ্ঞেস করলেন আপনার বয়স কত, এবং সে আপনাকে উত্তর দিচ্ছে আমার বয়স 30.5 বা 21.5। তো বয়স কিন্তু সবসময় কি হোল নাম্বার হয়, হোল নাম্বার। তো তো যখন আমরা হোল নাম্বার স্টোর করতে যাব, তখন কিন্তু আমাদের ইন্ট ব্যবহার করতে হবে। আপনি সবসময় এরকম চিন্তা করবেন, ওকে ঠিক আছে, আমার এখন ডেটা হচ্ছে এইটা, আমার ডেটা হচ্ছে এখন 23, এবং আমার এইটা হচ্ছে কি বয়স। তো ঠিক আছে, তাহলে বয়সকে যদি আমি এখানে স্টোর করতে চাই, তাহলে টাইপ কোনটা হওয়া উচিত, ইন্টিজার। এবং ইন্টিজারকে আমরা শর্ট ফর্মে ইন্ট হিসেবে ব্যবহার করে থাকি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো আপনার মনে রাখতে হবে যে আমরা কি টাইপের ডাটা স্টোর করব, এটা হচ্ছে আপনার ফার্স্ট পয়েন্ট, কি টাইপের ডেটা আমরা স্টোর করতে যাচ্ছি। এবং মূলত এই যে এখানে আমাদের যে ভ্যারিয়েবল, এটার টাইপ আপনি একভাবে বলতে পারেন যে আমাদের মানে টাইপ অফ ভ্যারিয়েবল হচ্ছে ইন্ট, এবং এই ভ্যারিয়েবলের ভিতরে যে ডেটাটা স্টোর করা হয়েছে 23, এটার টাইপও ইন্ট। ঠিক আছে, এবং সেকেন্ড পার্ট হচ্ছে কি রিকোয়ার্ড সাইজ অফ ডেটা টু স্টোর ইট ইন কম্পিউটার মেমোরি। তো ডেটা টাইপ এটা রিপ্রেজেন্ট করে যে আমি কি টাইপের ডেটা স্টোর করতেছি ভ্যারিয়েবলে, পাশাপাশি এটাও রিপ্রেজেন্ট করে যে এই ডেটাটাকে যদি আমি কম্পিউটার মেমোরিতে স্টোর করতে চাই, তাহলে আমার কতটুক সাইজ লাগবে। তো প্রত্যেকটা ডেটা টাইপের একটা নির্দিষ্ট কি সাইজ আছে। ঠিক আছে, যেমন আমি যদি বলি ইন্টের হচ্ছে আলাদা করে সাইজ আছে, ডাবল আলাদা করে সাইজ আছে, স্ট্রিং এর আলাদা করে সাইজ আছে, যেটা আমরা হচ্ছে এরপরে যখন আমাদের টাইপ অফ ডেটা আমরা যখন এক্সপ্লেন করব, তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব। ঠিক আছে, তো দেখেন ডেটা টাইপ আসলে এরপর ফার্দার আসলে ডিভাইড করা হয়েছে দুইটা ভাগে, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। তো প্রিমিটিভ ডেটা টাইপকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিউমেরিক আর একটা হচ্ছে নন নিউমেরিক। ঠিক আছে, এবং নিউমেরিকের ভিতরে আছে দুইটা আবার ভাগ আছে, সাব ক্লাস আছে, একটা হচ্ছে হোল আর ইন্টিজার, আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। তো এই যে হোল আর ইন্টিজার পার্টে টাইপ হচ্ছে চারটা, বাইট, শর্ট, ইন্ট, লং। ঠিক আছে, এবং ফ্লোটিং পয়েন্টে আছে ফ্লোট, ডাবল। তো বাইট এটা হচ্ছে একটা ডেটা টাইপ, শর্ট একটা ডেটা টাইপ, ইন্ট একটা ডেটা টাইপ, লং ডেটা টাইপ। তো এই চারটা দিয়ে কিন্তু আমরা কি হোল বা ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখন আপনারা বলতে পারেন যে ঠিক আছে ভাই, আমি তো একটা ইউজ করলে তো হয়তো, আমার তো এতগুলো দরকার নেই, শুধু ইন্টিজার নিয়ে নিতে পারতাম, লং বা এগুলোর দরকার নেই। আসলে এটাই আসলে ডিপেন্ড করে আপনার সাইজের উপরে। যদি বাইটের কথা বলি, বাইটের সাইজ হচ্ছে 1। ঠিক আছে, তো আমি যদি কোনো কম্পিউটার মেমোরিতে কোনো বাইট টাইপের ডেটা যদি স্টোর করতে চাই, তাহলে কম্পিউটার মেমোরিতে আমার কত সাইজ লাগবে, 1 বাইট সাইজ লাগবে, 1 বাইট। এখানে যতগুলো আছে এগুলো হচ্ছে বাইট। ঠিক আছে, এরপর হচ্ছে শর্ট টাইপ। আমি যদি কোনো শর্ট টাইপের ডেটা কম্পিউটার মেমোরিতে স্টোর করতে চাই, তাহলে আমার সাইজ দরকার হবে 2 বাইট। ঠিক আছে, এরপর আমি যদি কোনো কম্পিউটার মেমোরিতে আমি যদি ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে 4 বাইট। এরপর আমি যদি কম্পিউটার মেমোরিতে কোনো লং টাইপের ডেটা ইউজ করতে চাই, তাহলে আমার কত মেমোরি দরকার হবে, বা ওই লং টাইপের ডেটাকে স্টোর করতে কম্পিউটার মেমোরিতে আমার কতখানি জায়গা লাগবে বা স্পেস লাগবে, সেটা হচ্ছে 8 বাইট। তো এখানে আসলে বিষয়, যদি আমি বলি ইন্ট বাইটের কথা বলি, বাইটের আমি ভ্যালু, আমার রেঞ্জের ভ্যালু হচ্ছে -128 টু 127। ঠিক আছে, তো এখানে যে শর্টের এটারও একটা রেঞ্জ আছে, ইন্টিজার একটা রেঞ্জ আছে, যে আমি এত সংখ্যা থেকে এত সংখ্যা স্টোর করতে পারবো, লং এ আর একটু বেশি আমার জায়গা আছে। তো এটাই আর কি বিষয়। এরপরে যদি আমি ফ্লোটে আসি, আমাদের ফ্র্যাকশন ভ্যালু যদি আমরা স্টোর করতে চাই কম্পিউটার মেমোরিতে, তাহলে আমরা কোন ডেটা টাইপ ইউজ করব। তো ফ্র্যাকশন ভ্যালু ইউজ করতে গেলে আমরা ফ্লোট ডেটা টাইপ এবং ডাবল ডেটা টাইপ ইউজ করব। তো ফ্লোট ডেটা টাইপ এর যদি আমি কোনো ডেটা স্টোর করতে চাই, তাহলে আমাকে কম্পিউটার মেমোরিতে 4 বাইট সাইজ অ্যালোকেট করতে হবে। বা যখন আমি ফ্লোট ডেটা টাইপ ইউজ করব কম্পিউটার মেমোরিতে, আমার জন্য 4 বাইট স্পেস ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যদি ফ্লোটের একটা এক্সাম্পল দিই,
এটা হচ্ছে আমার ফ্লোটের এক্সাম্পল। যেমন আমি যদি পাই ভ্যালু, আমরা সবাই জানি পাই ভ্যালু 3.1415, ঠিক আছে। তোমার আমি পায়ের এই ভ্যালুটা স্টোর করতে যাচ্ছি, এর জন্য কি আমি এখানে ফ্লোট টাইপ ইউজ করেছি। তো যখন আমি এখানে ফ্লোট ডেটা টাইপ ইউজ করেছি, তো আমার জন্য কম্পিউটার মেমোরিতে কি 4 বাইট স্পেস ক্রিয়েট হয়েছে। 4 বাইট মানে প্রায় 32 বিটস, কারণ 1 বাইট ইকুয়াল টু কি 8 বিটস, যেহেতু 4 বাইট তাহলে 4 32 বিটস। আশা করি বুঝতে পেরেছি। এবং ফ্লোটে একটা জিনিস আমাকে অলওয়েজ মেনটেন করতে হবে যে এফ, এটা দেখতে পারেন এই এফ কিন্তু এর আগে আমরা যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা C++ করে এসেছেন বা অন্য ল্যাঙ্গুয়েজ করে এসেছেন, আমাদের কিন্তু এগুলো ব্যবহার করার দরকার হয় না। তো এগুলো হচ্ছে স্পেসিফায়ার বলে, অনেক সময় ফরম্যাট স্পেসিফায়ার অথবা অনেক সময় আইডেন্টিফায়ারও বলা। তো দেখেন আমি যদি এফ কে রিমুভ করে দিই, দেখেন আমার এখানে কিন্তু একটা মিস্টেক আসছে, টাইপ মিসম্যাচ আসছে, ঠিক আছে। তো আমি এই এফটা কিন্তু বড় হাতেরও দিতে পারি অথবা ছোট হাতেরও দিতে পারি, কোনো ইস্যু নেই। তো এইটাই আসলে এফটাই দেখেন, ফ্লোটেও আমরা ফ্র্যাকশনাল ভ্যালু স্টোর করতে পারি, ডাবলেও কিন্তু আমরা ফ্র্যাকশনাল ভ্যালু ইউজ করতে পারি। কিন্তু ফ্লোটে কি আমি এই ডেসিমেল পয়েন্টের পরে আপ টু 7 ডিজিট ইউজ করতে পারবো, ঠিক আছে। আর ডাবলে আমি এই ডেসিমেল পয়েন্টের পরে আপ টু 16 ডিজিট ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এটাই কিন্তু পার্থক্য, দুটাতেই কিন্তু আমরা ফ্র্যাকশন ভ্যালু আমরা কিন্তু ইউজ করতে পারতেছি। কিন্তু এটাই পার্থক্য এই জায়গায় যে আমি ডেসিমেল পয়েন্টের পরে কতগুলা ডিজিট ইউজ করতে পারবো, এবং আরেকটা হচ্ছে আমার ওভারঅল সাইজ। যেমন ডাবলের কথা যদি বলি, ডাবলটা আমি যখন এই ডাবলটা ডিফাইন করে দিয়েছি ডেটা টাইপ, আমার জন্য কম্পিউটার মেমোরিতে প্রায় 8 বাইট মেমোরি স্পেস অ্যালোকেট করা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়। এরপরে আমাদের কাছে নন নিউমেরিক ডেটা টাইপ গুলো আছে, যেমন বুলিয়ান, ক্যার। এখানে আমরা কোনো ভ্যালু মানে কোনো নিউমেরিক্যাল জিনিস ইউজ করতেছি না। যেমন বুলিয়ান আমরা যাচাই করি হচ্ছে সত্য মিথ্যার জন্য, এবং বুলিয়ানের ভিতরে তো দুইটা ভ্যালুই পসিবল, ট্রু আর ফলস, যে কোনো একটা। ট্রু অথবা ফলস, আমি সাপোজ ট্রু এর জায়গায় যদি আমি অন্য কিছু দিতে যাই, সাপোজ একটা সংখ্যা দিতে যাই, এই যে এখানে কিন্তু মিস্টেক আসছে, ঠিক আছে। তো আমরা জাস্ট বুলিয়ান ডেটা তখন ইউজ করবো যখন আমরা ট্রু অথবা ফলস ইউজ করব, ঠিক আছে। ট্রু অথবা ফলস, এই দুইটা ভ্যালুই কিন্তু বুলিয়ান ডেটা টাইপের মাধ্যমে ইউজ করতে পারি, ঠিক আছে। এবং বুলিয়ান ডেটা টাইপে যদি আমরা এই যখনই বুলিয়ান এখানে ডিফাইন করেছি, তো কম্পিউটার মেমোরিতে আমার জন্য 1 বাইট মেমোরি স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আসছে ক্যারেক্টার। ক্যারেক্টার ডেটা টাইপ ইউজ করি যখন আমরা ক্যারেক্টার স্টোর করতে চাই, যেমন এ, তারপর বি, এরকম যতগুলো আছে ছোট হাতের বি, এগুলো ইউজ করতে পারি। কিন্তু মনে করেন একটা জিনিস, সাপোজ এটা অনেক সময় অনেকে গুলাই ফেলে, আমরা ক্যারেক্টার ডেটা টাইপে কিন্তু ডাবল কোটেশন দিতে পারবো না। এই দেখেন ডাবল কোটেশন দিলে কিন্তু মিস্টেক আসছে। ডাবল কোটেশন শুধু কি আমরা স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবো, এছাড়া কিন্তু আমরা পারবো না। আর যখন ক্যারেক্টার ডিফাইন করবো তখন আমাদেরকে সিঙ্গেল কোটেশন দিতে হবে। তো অলওয়েজ মাথায় রাখবেন, ক্যারেক্টারের সময় আমাদের সিঙ্গেল কোটেশন, স্ট্রিং এর জন্য ডাবল কোটেশন। এরপর আমাদের নন প্রিমিটিভ ডেটা টাইপ আসছে, যেমন স্ট্রিং। স্ট্রিং হচ্ছে একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ, এটা কিন্তু প্রিমিটিভ না, নন প্রিমিটিভ। যেমন আপনাদের যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মনে আছে কিনা জানি না, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু স্ট্রিং এর জন্য আলাদা কোনো ডেটা টাইপ ছিল না, আমাদেরকে কি ইউজ করতে হতো, অ্যারে অফ ক্যারেক্টার। তো এখানে অ্যারে অফ ক্যারেক্টার কি স্ট্রিং হিসেবে ব্যবহার করা হতো। তো যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক আপডেশন আসে, যাওয়া আসে, তখন এগুলো কি আস্তে আস্তে স্ট্রিং এর জন্য আলাদা কি একটা ডেটা টাইপ তৈরি করা হয়েছে। তো স্ট্রিং এর মাধ্যমে আমরা কালেকশন অফ ওয়ার্ড অথবা কালেকশন অফ লেটার ইউজ করতে পারি, বা বাক্য আমরা এখানে দিতে পারি, বা কোনো শব্দ আমরা স্টোর করতে পারি, ঠিক আছে। তো এরপরে আছে আমাদের এই যে ক্লাস ডেটা টাইপ। এই যে আমরা আমাদের কিন্তু এই যে ফাইলের নাম কি ডেটা টাইপস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলের নাম ডেটা টাইপ এবং আমাদের ক্লাসের নামও কি ডেটা টাইপস, ঠিক আছে। তো এই ডেটা টাইপস কি একটা ক্লাস, তো এই ক্লাসও কিন্তু একটা কি ডেটা টাইপ। ক্লাস ইটসেলফ ইজ আ ডেটা টাইপ। এই যে যখন আমি এখন এই লাইনটা আপনার হয়তো এখন বুঝবেন না, কারণ এটা আসলে একটা অবজেক্ট ক্রিয়েশন। মনে করেন এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, এই অবজেক্টের টাইপটা হচ্ছে কি ডেটা টাইপ, ঠিক আছে। তো আমাদের আসলে ডেটা টাইপের প্রকারভেদ আমরা শেষ করে ফেলেছি, বুঝে ফেলেছি, ঠিক আছে। তো এই যে নোটটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনারা এটাকে পজ করে নোট যদি আপনার করা হয় তাহলে করতে পারেন। ও আচ্ছা, এখানে একটা বিষয় আছে,
ক্যারেক্টার টাইপের যে সাইজ গুলো আমি যদি কম্পিউটার মেমোরিতে ক্যারেক্টার টাইপের ডাটা স্টোর করতে চাই তাহলে আমাকে 2 বাইট মেমোরি স্পেস দিবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝছেন। তো নেক্সট আমরা আসলে একটা টপিক আলোচনা করব ডাটা টাইপের ভিতরেই সাব টপিক, সেটা হচ্ছে টাইপ কাস্টিং এবং কনভার্সন। ঠিক আছে, আমরা চাইলে কিন্তু টাইপ কাস্টও করতে পারি অথবা কনভার্ট করতে পারি। যেমন ইন্টিজার থেকে আমরা ডাবলে যেতে পারি, ডাবল থেকে ফ্লোটে যেতে পারি। ঠিক আছে, তারপর ডাবল থেকে ইন্টে যেতে পারি, ফ্লোট টু ডাবল যেতে পারি। তো এগুলো আমরা এখন শিখবো। তো টাইপ কাস্টিং আসলে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 2 টাইপের আছে। একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং আর একটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তো আমি যদি আপনাদেরকে ইমপ্লিসিট টাইপ কাস্টিংটা বুঝাই, ইমপ্লিসিট টাইপ কাস্টিংটা এক কথায় হচ্ছে আমি একটা ছোট টাইপ স্মলার ডাটা টাইপকে বড় ডাটা টাইপে কনভার্ট করতে চাই। যেমন আমি আপনাদেরকে ওই সময় একটু আগে দেখিয়েছিলাম যে ইন্ট হচ্ছে একটা ছোট ডাটা টাইপ। ঠিক আছে, ইন্টের সাইজ হচ্ছে 4 বা ইন্ট টাইপের ডাটা যদি আমি কম্পিউটারের মধ্যে স্টোর করতে চাই তাহলে আমাকে 4 বাইট স্পেস খেয়ে ফেলবে। ঠিক আছে, এবং অপর দিকে আমি যদি ডাবল টাইপের ডাটা টাইপ যদি আমি স্টোর করতে চাই, এরকম টাইপ ডাবল ডাটা টাইপ যদি আমি ইউজ করতে চাই তাহলে কম্পিউটার মেমোরিতে আমার 8 বাইট স্পেস প্রয়োজন হবে। ঠিক আছে, তো এখন অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ইন্ট হচ্ছে ছোট এবং ডাবল হচ্ছে বড়। তো এখন আমি যখন ছোট একটা ডাটা টাইপকে বড় ডাটা টাইপে কনভার্ট করতে যাব, এটাকে বলে ইমপ্লিসিট টাইপ কাস্টিং। ঠিক আছে, এবং এখানে যখন ইমপ্লিসিট বলা হচ্ছে তার মানে কি, এটা আমাদেরকে যারা আমরা প্রোগ্রামার বা আমরা যারা ইউজার আমাদেরকে কিন্তু এটা করার দরকার হয় না, এটা অটোমেটিক্যালি জেডিকে করে দেয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ইমপ্লিসিট টাইপ কাস্টিং। যদি আমি এটা আপনাদেরকে কোড থেকে এক্সাম্পল দিই, এখানে দেখেন আমাদের ইমপ্লিসিট টাইপ কাস্টিং এর এটা হচ্ছে এতটুকু হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু দেখেন লেখাই আছে অটোমেটিক কাস্টিং ইন্ট টু ডাবল। দেখেন আমার প্রথমে আমি আমার ইন্টিজারের মধ্যে ভ্যালু স্টোর করেছিলাম কি 9। তো 9 কি একটা ইন্টিজার বা হোল ভ্যালু। তো এখন এটাকে স্টোর করতে আমি কি ইন্ট ডিফাইন করেছি। ঠিক আছে, নাইস। এখন আমি কি করেছি, এই যে মাইন্ডটা এইটার ভ্যালুটাকে কি আমি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি। তো আমি এই যে মাইন্ডের মধ্যে কি ভ্যালু আছে এখন এখানে দেখতে পাচ্ছি 9। তো এই মাইন্ডের মধ্যে যে 9টা এটাকে আমি আবার রেখেছি কি মাই ডাবল এর ভিতরে, এটা একটা ভেরিয়েবলের ভিতরে। কারণ এই ভেরিয়েবলের টাইপ কি ডিফাইন করেছি ডাবল। আর আলটিমেটলি কি আমি একটা ইন্টিজার ভ্যালুকে কনভার্ট করতেছি কি ডাবলে। তো এটা আসলে আমাদেরকে আলাদাভাবে কিছু বলা লাগে না, এটা ইমপ্লিসিটলি ভিতর থেকে করে দেয়। যদি মনে করেন আমি যদি এখন মনে করেন এতটুকটাকে যদি আমি জাস্ট একটু কমেন্ট আউট করে দিই এবং আমি জাস্ট ওইটুকু যদি চালাই, এই যে আমি এখন এখানে প্রিন্ট করতে যাচ্ছি, আপনারা ভ্যালুর মধ্যে ডিফারেন্স দেখেন। দেখেন যখন মাই ইন্টের ভ্যালু প্রিন্ট করা হয়েছে তখন কিন্তু ভ্যালু আসছে 9। ঠিক আছে, আর যখন মাই ডাবল প্রিন্ট করা হয়েছে মাই ডাবল এর ভ্যালু তখন কিন্তু 9.0। এই যে পয়েন্ট ডেসিমেল পয়েন্ট আসছে তার মানে কি বোঝাচ্ছে এটাকে কি ফ্র্যাকশনে কনভার্ট করা দেওয়া হয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমার যে ইন্টিজার ভ্যালু প্রথমে 9 ছিল এটাকে কি কনভার্ট করে এখন ফ্র্যাকশনে নিয়ে যাওয়া হয়েছে, 9.0 তে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং। ইমপ্লিসিট টাইপ কাস্টিং ইন্টারনালি হয়ে থাকে, এটার জন্য আলাদা আমাদের যারা ইউজার আমাদের কিছু করতে হয় না, এটা অটোমেটিক্যালি করে ফেলে। সেকেন্ড টাইপ যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। এখানে আমাদের ইনভলভমেন্ট আছে অ্যাজ আ প্রোগ্রামার, আমরা এখানে আমাদের কোডের মাধ্যমে আমরা এটা এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করে থাকি। এক্সপ্লিসিট টাইপ কাস্টিং হচ্ছে আমরা একটা বড় কোনো ডেটা টাইপকে স্মলার ডেটা টাইপে কনভার্ট করতেছি। ঠিক আছে, এখন আমি যদি এবার সেম এক্সাম্পলে যাই, একটু আগে আপনারা দেখেছেন ডাবল হচ্ছে বড় সাইজের দিক দিয়ে, ইন্ট হচ্ছে ছোট। তখন আমি কোনো ডাবল ডাটা টাইপের কোনো ডাটাকে যদি আমি ইন্টিজার ডাটা টাইপে কনভার্ট করি তখন কিন্তু এক্সপ্লিসিট টাইপ কাস্টিং হবে এবং এক্সপ্লিসিট টাইপ কাস্টিংটা আমরা করে থাকি। সেটা কিভাবে দেখেন, এই যে কোডে এই যে আমি একটু আগে কমেন্ট আউট করেছিলাম যদিও, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং এ যে আমাদের যখন আমি মাই ডাবল টু এটা আমার একটা ভেরিয়েবল, এটার ভিতরে আমি কোন ডাটা স্টোর করতে যাচ্ছি 9.78, এটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু। ওকে, যেহেতু একটা ফ্র্যাকশনাল ভ্যালু এর জন্য কি আমি ডাটা টাইপ ইউজ করেছি ডাবল। ওকে,
কিন্তু এখন আমি কি করতেছি, এই যে মাই ডাবল টু এর ভিতরে স্টোর 9.78, এইটাকে কি আমি এই যে আমি টাইপকাস্ট করতেছি, এটাকে বলা হয় এক্সপ্লিসিট টাইপকাস্টিং। এই যে আমি যখন ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইন্ট দিতেছি, তাই আমি বলতেছি কম্পাইলারকে যে এই যে মাই ডাবল টু এর ভিতরে আমার যে ভ্যালুটা আছে সেটা কি 9.78, এটাকে কনভার্ট করো কিসে, ইন্টেজারে। ইন্টেজারে কনভার্ট করো, এরপরে কনভার্ট করার পরে যে ভ্যালুটা আসে ওইটাকে কি মাই ইন্ট টু তে তুমি স্টোর করো। এখন মাই ইন্টুর মধ্যে কোন ভ্যালু যাচ্ছে, ইন্টিজার ভ্যালু যাচ্ছে, এর জন্য কি আমি এটা টাইপ দিয়েছি ইন্ট। তো আমি এখন যদি আপনার এটাকে যদি আমরা প্রিন্ট করে দেখাই, দেখেন এখন কিন্তু শুধু 11 প্রিন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমার ভ্যালু ছিল 11.78, একটা ডাবল ভ্যালু ছিল, একটা ফ্র্যাকশনাল ভ্যালু ছিল, এটাকে আমি এই যে টাইপ কাস্টিং এর মাধ্যমে এটাকে এখন ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করেছি। তো এটাই হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, ঠিক আছে। তো মনে করেন এটা যদি আমার অন্য কোনো ডাটা টাইপের যদি থাকতো, সাপোজ ডাবল টু, আমি যদি এটাকে ফ্লোট করতে চাই, তাহলে আমি সেটাও করতে পারবো। জাস্ট আমি এখানে ফ্লোট করে দেব। এই দেখেন আমি এখানে যখন ফ্লোট করে দিয়েছি, এখানে আমার এখনো মিস্টেক দেখাচ্ছে কেন, কারণ কি মাই ডাবল টু এর এখন ভ্যালু হচ্ছে 11.78, ঠিক আছে। তো এটাকে আমি কনভার্ট করতেছি কি ফ্লোটে, এটার মাধ্যমে বোঝাচ্ছি যে আমি এই মাই ডাবল টু এর মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে সেটাকে আমি কনভার্ট করতেছি ফ্লোটে। তো এখন যে কনভার্ট করার পরে যে কনভার্টের যে ভ্যালুটা এটা কি ফ্লোট, তো এর জন্য আমার এখানে কি আমাকে ফ্লোট ইউজ করতে হবে। দেখেন এখন কিন্তু ওইটা, তো এটা এখন ফ্লোটে কনভার্ট হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের টাইপ কাস্টিং এবং কনভার্সন বোঝাতে পেরেছি। তো ডেটা টাইপ টপিকটা আসলে এতটুকুই ছিল, এবং এখানে আসলে বোঝার ওরকম কিছু নেই, এটা জাস্ট ওয়ান অফ দ্য কোর কনসেপ্ট আপনাদেরকে বোঝা উচিত। এবং ডেটা টাইপ আপনারা যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তো অটোমেটিক্যালি আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন আমাদের নেক্সট টপিক আলোচনা করব, সেটা হচ্ছে জাভা ইনপুট এন্ড আউটপুট। তো আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজার থেকে চাইলে একটা ভ্যালু ইনপুট নিতে পারি, ঠিক আছে। এখানে ইউজার বলতে যেটা বোঝাচ্ছি যে আমাদের সিস্টেমটাকে বা আমাদের প্রোগ্রামকে যারা ইউজ করবে তাদেরকে আমরা ইউজার হিসেবে ট্রিট করি, তাদেরকে আমরা ইউজার বলছি। যেহেতু বর্তমানে আমাদের প্রোগ্রামকে যেহেতু আমরা ইউজ করতেছি, তো এখানে এখন বর্তমানে ইউজার আমরাই, ঠিক আছে। এখন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমি আপনাদেরকে এর আগে একটা এক্সাম্পল দেখাই, যে এর আগে আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন শিখছিলাম, তখন আমরা জানি যে আমরা চাইলে এট দ্য সেম টাইম একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি এবং এট দ্য সেম টাইম একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারি। তো দেখেন এখানে আমি ভেরিয়েবল এ কে ডিক্লেয়ার করেছি এবং পাশাপাশি এর ভিতরে ভ্যালু কি অ্যাসাইনও করেছি, 5 আমি অ্যাসাইন করেছি। এখন মনে করেন আমি এটা চাই না যে আমি নিজে এখন এটাকে আমি অ্যাজ আ প্রোগ্রাম হিসেবে আমি চাচ্ছি যে আমি এখন এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করব না, আমি এই এর ভ্যালুটা আমি ইউজার থেকে নিব, ঠিক আছে। তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা পসিবল। তো এটা আসলে কিভাবে পসিবল, এটা পসিবল হচ্ছে ইউজিং স্ক্যানার ক্লাস। তো আমরা একটা ক্লাস ব্যবহার করব যেটার নাম হচ্ছে স্ক্যানার, ঠিক আছে। এখন এই স্ক্যানার ক্লাসকে ব্যবহার করার জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে আমাদেরকে, আমরা এই কোনো মানটা ইউজ করব, আমরা মান কোনো আমার কোনো ভ্যারিয়েবলের ভিতরে কোনো মান আমরা অ্যাসাইন করব না, আমরা জাস্ট এটাকে অ্যাজ আ জাস্ট ডিক্লারেশন পর্যন্ত রাখবো, যেমন শুধু একে আমি ডিক্লেয়ার করেছি, এর মধ্যে কোনো মান আমি রাখিনি। এখন আমি যদি স্ক্যানার ক্লাসকে ইউজ করতে চাই, আমার স্ক্যানার ক্লাস হচ্ছে মূলত আরেকটা প্যাকেজে আছে, ঠিক আছে। এখন আসলে প্যাকেজ কি এইগুলো আপনার মাথায় না আসা লাগবে না, এটা আমরা শিখবো যখন আমরা অবজেক্ট ক্লাস বুঝবো, তার আগে আমরা প্যাকেজ শিখবো, ঠিক আছে। তো আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার এই যে প্রত্যেকটা ক্লাস, যেমন আমি বলি এই যে বর্তমানে আমার ক্লাস হচ্ছে ইনপুট আউটপুট, ঠিক আছে। তো এই ক্লাসটা এখন বর্তমানে আছে কিসে, আমার একটা ফোল্ডারে আছে, নাম হচ্ছে জাভা ফাউন্ডেশন ল্যাব। সিমিলারলি প্যাকেজ কিছুই না, প্যাকেজ হচ্ছে একটা ফোল্ডার টাইপ, যে ফোল্ডারের মধ্যে অনেকগুলো ক্লাস থাকতে পারে, ঠিক আছে। তো এরকমই আমাদের একটা ক্লাস আছে স্ক্যানার ক্লাস। এই স্ক্যানার ক্লাসটা আসলে একটা ফোল্ডারের মধ্যে বা একটা প্যাকেজের মধ্যে আছে, সেই প্যাকেজের নাম হচ্ছে জাভা ডট ইউটিল। জাভা ডট ইউটিল প্যাকেজের মধ্যে কি আছে, স্ক্যানার। আর যেহেতু আমরা এখন স্ক্যানার ক্লাসকে ইউজ করতে যাচ্ছি, তো আমরা এখন স্ক্যানারও লিখবো, কিন্তু এটা এখনো ইম্পোর্ট হয় নাই, ঠিক আছে।
এই স্ক্যানার ক্লাসকে ব্যবহার করতে গেলে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, আর ইম্পোর্ট করার জন্য একটা কিওয়ার্ড ইউজ করি আমরা, ইম্পোর্ট। এখন কিন্তু আমরা চাইলে এই স্ক্যানার ক্লাসকে ইউজ করতে পারবো। তো এই এই স্টেটমেন্টটা লেখার মাধ্যমে আমরা কি করতেছি, আমরা স্ক্যানার ক্লাসকে এই জাভা ডট ইউটিল প্যাকেজ থেকে ইম্পোর্ট করতেছি। ঠিক আছে, তো ইম্পোর্ট করা হয়ে গেল। এখন আমি কি করব, এই স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। দেখেন এই লাইনটা আপনারা একটু ভালোভাবে দেখেন, যদিও আমরা এখনো অবজেক্ট ক্রিয়েশনটা এখনো শিখি নাই, অবজেক্ট কি ক্লাস কি এখনো ওইখানে যাই নাই, তাও আমি জাস্ট আপনাদেরকে এই যে ইনপুটটা কিভাবে নিতে হয় এটা শেখানোর জন্য জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। তো আমরা কি করেছি, প্রথমে এই স্ক্যানার ক্লাসের স্ক্যানার নামটা, ক্লাসের নামটা লিখেছি এখানে স্ক্যানার। ঠিক আছে, তারপরে আমরা কি একটা অবজেক্টের নাম দিয়েছি, এইটা কিন্তু আমাদের একটা অবজেক্টের নেম। ঠিক আছে, এবং আমরা নিউ ওয়ার্ড কি ব্যবহার করে স্ক্যানার দিয়ে সিস্টেম ডট ইন ব্যবহার করেছি। তো এটার মাধ্যমে কি করতেছি, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। আর অবজেক্ট ক্রিয়েট করতেছি এই স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছি। তো মূলত জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা ইউজার ইনপুট নিতে চাই, আমাদেরকে স্ক্যানার ক্লাস ব্যবহার করতে হবে এবং স্ক্যানার ক্লাসের কি অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এই স্টেটমেন্টের মাধ্যমে আমরা আসলে কি করতেছি, একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। সেই অবজেক্টটা কোন ক্লাসের, আমাদের স্ক্যানার ক্লাসের। ঠিক আছে, তো আমাদের অবজেক্ট ক্রিয়েশন ডান। তো এখন আমরা যেটা করব, আমরা এখন এই অবজেক্টের রেফারেন্সে, এই যে স্ক্যানার যে অবজেক্ট, এই অবজেক্টের রেফারেন্সে আমরা হচ্ছে ইউজার থেকে ইনপুট নেব, সেটা কি স্ক্যানার। অথবা আচ্ছা আমরা এটা স্ক্যানার না দিয়ে আমরা এটা ইনপুট দিই। ঠিক আছে, ইনপুট দিলাম। এখন আমি যখন ইনপুট দিয়ে ডট, আমার একটা মেথড ইউজ করতে হবে নেক্সট ইন। ঠিক আছে, তো আমরা যদি ইউজার থেকে ইন্টিজার টাইপের ভ্যালু যদি ইনপুট নিতে চাই, ইন্টিজার টাইপের ভ্যালু, যেমন আমি এখন 5 ইউজার থেকে ইনপুট নিতে যাচ্ছি, তো আমাদেরকে এখন কি করতে হবে, একটা মেথড ইউজ করতে হবে নেক্সট ইন্ট। সিমিলারলি আমি যদি এখন একটা ফ্লোট টাইপের ভ্যালু নিতে চাই, তাহলে আমি কি করব, ফ্লোট বি ইকুয়াল টু নেক্সট ফ্লোট দিব। তো এইটা কি এক একটার জন্য এক এক রকম আমাদের কি একটা মেথড ইউজ করতে হচ্ছে আমাদের। সিমিলারলি আমি যদি আমি স্ট্রিং টাইপের ভ্যালু নিতে চাই, তাহলে আমি স্ট্রিং লিখবো, নেক্সট লিখবো। ঠিক আছে, এই স্ট্রিং টাইপের নেক্সট, নেক্সট এবং নেক্সট লাইনের মধ্যে পার্থক্য আছে, সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এরপরে যদি আমি মনে করেন আবার একটা স্ট্রিং নিই, নেক্সট লাইন, আপনাদের আশা করি বোঝাতে পেরেছি। তো আমি আমার ডিফারেন্ট টাইপের ভ্যালু, আমি এখন ইউজার থেকে কোন টাইপের ভ্যালু নিতে চাই সেটার উপর ডিপেন্ড করে আমি কি এই আমার অবজেক্টের সাথে একটা মেথড লিখবো। যেমন আমি এখন ইন্টিজার ভ্যালু, যখন এখন যেহেতু আমরা শুধু 5 কে নিতে চাচ্ছি, তো আমরা বাকিগুলোকে আপাতত কমেন্ট আউট করে দিলাম। ঠিক আছে, তো দেখেন আমি এখন ইউজার থেকে ইনপুট নেব। এখন মনে করেন আমি একটা মেসেজ লিখলাম আমার ইউজারকে, যে আপনারা জানেন যে কিভাবে প্রিন্ট করতে হয়, যদিও আমরা এটা একটু পরে শিখবো। ঠিক আছে, এই যে এখানে আমি লিখেছি এন্টার এ ভ্যালু ফর এ। এখন আমি ইউজারকে একটা মেসেজ দিচ্ছি, একটা প্রম্পট দিচ্ছি যে আপনি একটা ভ্যালু লেখেন। দেখেন এটা এখন কিভাবে কাজ করে, আমি আপনাদেরকে জাস্ট প্রিন্ট করে দেখাই। দেখেন আমি এখন যখন প্রোগ্রামটাকে রান করেছি, আমাকে কি একটা প্রম্পট দিতেছে। বর্তমানে যেহেতু আমরা ইউজার, তো আমাদেরকে কি একটা প্রম্পট দিতেছে যে এন্টার এ ভ্যালু ফর এ। ঠিক আছে, তাহলে আমি একটা ভ্যালু দিই 5। এই যখন আমি এই যে 5টা ভ্যালু 5 লিখে যখন আমি এন্টার চাপ দিব না, এই 5টা অটোমেটিক্যালি কি হবে, এই এর, এই যে আমার যে এ যে ভেরিয়েবলটা, এই এ ভেরিয়েবলের মধ্যে এই 5 অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আমরা এটাকে এন্টার চাপ দিই। এই দেখেন যখনই আমি ভ্যালু এন্টার চাপ দিছি, এর ভিতরে আমার ভ্যালু 5 হয়ে গেছে। এরপরে কি আমার একটা এই যে এ স্টেটমেন্টটা রান হয়েছে, যে এন্টার ভ্যালু অফ এ ইজ 5। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তো সিমিলারলি আমি যদি এখন মনে করেন আমি হচ্ছে এখন একটা স্ট্রিং নিতে যাচ্ছি, আর আমি এখন কোনো ইন্টিজার ভ্যালু নিতে যাচ্ছি না, তাই আমি ইন্টিজারকে এটাকে আমি আপাতত কমেন্ট আউট করে দিই। ঠিক আছে, আর এখানে আমি এখন বলি এন্টার, এন্টার ইওর নেম। এন্টার ইওর নেম, শুধু নেম না, আমার ধরলাম ফার্স্ট নেম। আচ্ছা এন্টার ইওর নেমই দিই, এন্টার ইওর নেমই দিই।
তো দেখেন এখন যদি আমি এটাকে আবার রান করি, দেখেন যখন আমি এখন রান করেছি এখানে কি আমাকে একটা প্রম্পট আসতেছে এন্টার ইওর নেম। আচ্ছা আমি এখন আমার নেম যদি আমি ফুল নেম লিখি, সাপোজ এমডি রাইসুল ইসলাম খান, দেখেন আপনি দেখেন আমি আমার নাম দিয়েছি ফুল নেম এমডি রাইসুল ইসলাম খান, কিন্তু আমাকে এখানে কি দেখাচ্ছে ভ্যালু অফ এইচ এমডি, অথবা সরি এখানে নেম দেওয়া উচিত ছিল, যাই হোক। তো দেখেন আমি নাম দিয়েছি কিন্তু পুরোটা, কিন্তু আমার আউটপুট আসতেছে জাস্ট এমডি। তো এটা কেন হচ্ছে? তো এটাই কারণ হচ্ছে এই যে নেক্সট, এই নেক্সট মেথডটা ইউজ করা হয় শুধু যত এই নেক্সট ততটুকু পর্যন্ত রিড করবে যতক্ষণ পর্যন্ত কোনো স্পেস থাকবে না। যখন যখন দেখছে সে এমডি যখন রিড করছে, এমডি এর পরে যখন দেখছে এখানে স্পেস, সে বাকিগুলোকে কি রিজেক্ট করে দিছে, বাকিগুলোকে রিডই করে নাই। তো শুধু এমডি পর্যন্ত সে রিড করবে, জাস্ট স্পেস পর্যন্ত সে রিড করছে। যখনই সে একটা স্পেস পাইছে এই যে এই বাকি যতটুক এতটুকু সে আর রিডই করে নাই, শুধু এমডি কে রিড করেছে, যেন এমডি কে কি সি এর ভিতরে স্টোর করে ফেলে, এবার সি এটাকে প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে, কিন্তু এখন যদি আমি আমার ফুল নেম আমার এমডি রাইসুল ইসলাম খান পুরোটা যদি আমি এখন নিতে চাই, তাহলে কি আমাকে এখন এই যে নেক্সট লাইন ইউজ করতে হবে। আমরা যখন এখন নেক্সট লাইন ইউজ করব, ঠিক আছে, তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। আচ্ছা আমি এখানে ডি এর জায়গায় নেম দিয়ে দিই, ফুল নেম দিয়ে দিই। দেখেন আমাকে আবার প্রম্পট হচ্ছে এন্টার ইওর নেম। এবার আমি যদি আমার ফুল নেম লিখি, তো দেখেন এখন কিন্তু আমার পুরো নামটা এখানে প্রিন্ট হয়ে গিয়েছে। আশা করি আপনাদেরকে আমি নেক্সট এবং নেক্সট লাইনের মধ্যে যে পার্থক্যটা, এটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। নেক্সট শুধু ততক্ষণ পর্যন্ত রিড করতে পারে যতক্ষণ পর্যন্ত সে কোনো স্পেস না পায়। যখনই সে স্পেস পেয়ে যাবে তখন থেকে রিড করা অফ করে দিবে। ঠিক আছে, আর নেক্সট লাইন হচ্ছে পুরো সে সব যতগুলা ওয়ার্ড থাকবে একটা বাক্যে সেগুলো সে ইউজ করতে পারবে। তো নেক্সট আমরা যদি শর্টকাটে বলি, নেক্সট আমরা শুধু একটা শব্দ ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করি, আর নেক্সট লাইন হচ্ছে একটা বাক্যকে ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করি। ঠিক আছে, এবং ফ্লোট ব্যবহার করি আমরা হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু ইনপুট নিতে। আমরা যদি ইউজার থেকে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু ইনপুট নিতে চাই তাহলে আমরা ফ্লোট ইউজ করব, আর যদি আমরা কোনো হোল ভ্যালু ইউজ করতে চাই বা কোনো ইন্টিজার ভ্যালু তাহলে আমরা নেক্সট ইন্ট ইউজ করব। তো আসলে এভাবেই আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে থাকি। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছে। ঠিক আছে, নেক্সট আমরা শিখব যে আমরা কিভাবে একটা সিঙ্গেল লাইনে আমরা কিভাবে মাল্টিপল ইউজার ইনপুট নিতে পারি। ঠিক আছে, তো তাহলে মনে করেন আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে আমি এখন মনে করেন এই যে ফ্লোট স্ট্রিং যেগুলো যেগুলো আছে এগুলোকে আমি রিমুভ করে দিই। আমি জাস্ট ইন্ট ইকুয়াল টু বি নিব, তারপর ইন্ট সি ইকুয়াল টু, মনে করেন আমি এখন সেম লাইনে তিনটা ইন্টিজার ভ্যালু চাচ্ছি। ঠিক ঠিক আছে, আমি এখন চাচ্ছি তিনটা ডেসিমেল ভ্যালু। তো আমি এখন এর আগের বার আমি চাচ্ছিলাম শুধু একটা ভ্যালু, এখন আমি চাচ্ছি যে না আমার এই সেম লাইনে আমি তিনটা ভ্যালু ওখানে ইনপুট নেব একটা সেম লাইনে। ঠিক আছে, এবং এটা কি হতে হবে সেপারেটেড বাই স্পেস। আমি স্পেস দিয়ে যেমন আমার এখানে লেখা আছে যে আমরা মাল্টিপল ইউজার ইনপুট নিচ্ছে একটা সিঙ্গেল লাইনে, কিভাবে কিভাবে সেপারেটেড বাই স্পেস। তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট মেথড। আমি যদি আপনাদেরকে কোড রান করে দেখাই এখন, দেখেন এখানে কি আমাকে একটা প্রম্পট দিয়েছে যে এন্টার ভ্যালু অফ এ বি সি ইন আ সিঙ্গেল লাইন সেপারেটেড বাই স্পেস। মানে এবার আমি একটা সিঙ্গেল লাইনে আমাকে স্পেস দ্বারা সেপারেট করে আমাকে এ বি সি এর ভ্যালু দিতে হবে। ঠিক আছে, আমরা দিই প্রথমে 5 দিলাম, তো সেপারেটেড বাই স্পেস স্পেস দিলাম, এরপর 10 দিলাম, এরপরে 15 দিলাম। তো ঠিক আছে, এখন চাইলে এই যখন আমি 5 এখন যখন আমি এন্টার চাপ দেবো 5 এর এই 5 ভ্যালুটা এ এর ভিতরে অ্যাসাইন হয়ে যাবে, 10 ভ্যালুটা বি এর ভিতরে অ্যাসাইন হয়ে যাবে, 15 যে ভ্যালুটা এটা সি এর ভিতরে অ্যাসাইন হয়ে যাবে। এবার আমি যখন এন্টার চাপ দেবো দেখেন এ এর মান 5 হয়ে গিয়েছে, বি এর মান 10 হয়ে গিয়েছে, সি এর মান 15 হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এভাবেই আমরা একটা সিঙ্গেল লাইনে মাল্টিপল ইউজার ইনপুট নিতে পারি।
একইভাবে আমরা চাইলেও শুধু স্পেস না, আমরা চাইলে কমা দিয়েও নিতে পারি। এখন অনেক প্রবলেম সলভে আপনাদের বলতে পারে যে আপনারা সিঙ্গেল লাইনে সেপারেটেড বাই কমা এরকম ইউজার ইনপুট দেন। তো আমরা যদি এখন কমা দিয়ে করতে চাই, তো আমাদেরকে এখানে আসলে কি ডিলিমিটার ইউজ করতে হয়। ঠিক আছে, আমরা এখন শিখবো আমরা কিভাবে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে আমরা ইউজারকে আমাদের ডিজাইরড আউটপুট গুলো ডিসপ্লে করাতে পারবো। ঠিক আছে, বা ডিজাইরড আউটপুট গুলোকে প্রিন্ট করাতে পারবো। তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা মূলত বিল্ট ইন মেথডস ব্যবহার করে থাকি আমাদের আউটপুট গুলোকে প্রিন্ট করার জন্য। তো বিল্ট ইন মেথডস এর মধ্যে অলরেডি আপনারা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর সাথে পরিচিত, এটা আপনারা অনেকবার দেখেছেন। এবং বিল্ট ইন মেথডস এর মধ্যে আরেকটা মেথডস আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তো মূলত দুটোর কাজই সেম, ঠিক আছে, প্রায় সেম। দুটোর মেন কাজই হচ্ছে আমাদের ডিজাইরড আউটপুট গুলোকে প্রিন্ট করা। দেখেন কোডে আমরা যখন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যখন ডাবল কোটেশনের মধ্যে যেটাই দিব না কেন সেটাই কিন্তু আমাদের জন্য প্রিন্ট করে আনবে। তো আমি জাস্ট আপনাদেরকে যদি প্রিন্ট করে দেখাই, দেখেন আমাদের জন্য এ দুইবার প্রিন্ট হয়ে গিয়েছে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনও কিন্তু আমাদেরকে এ প্রিন্ট করে দিচ্ছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টও কিন্তু আমাদের জন্য এ প্রিন্ট করে দিচ্ছে। কিন্তু আসলে পার্থক্যটা কোথায়? এখন যদি আপনাদেরকে পার্থক্যটা আমি বুঝাই, তো আমি এই সেকেন্ড কোডটা রান করব। দেখেন এইবারে যখন আমি প্রিন্ট করেছি এ, এই লাইনটা তো প্রিন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে, এই লাইনটা প্রিন্ট হয়ে এখানে এ হয়েছে। কিন্তু এরপরে দেখেন এগুলো তো প্রিন্টের পরে কিন্তু এলএন নাই, কোনো এলএন নাই। তো এলএন আসলে বোঝা হচ্ছে নেক্সট লাইন। তো এটার পরে কি করবে, আমার ভিতরে যে ব্র্যাকেট যেটা আছে সেটা তো সে প্রিন্ট করবেই, পাশাপাশি একটা নেক্সট লাইনও প্রিন্ট করবে। দেখেন এর পরে কিন্তু আমি নেক্সট লাইনে চলে গিয়েছি, কিন্তু দেখেন এই তিনটার ক্ষেত্রে দেখেন কিন্তু আর কোনো নেক্সট লাইনে যায় নাই, একসাথে কিন্তু প্রিন্ট হয়েছে, সেম লাইনেই প্রিন্ট হয়ে গিয়েছে। এ যখন প্রিন্ট হয়েছে এরপরে বি প্রিন্ট হয়েছে বা বি প্রিন্ট হয়েছে, কারণ কি এখানে কোনো নেক্সট লাইন আমরা ব্যবহার করি নাই। তো এটাই আসলে প্রিন্ট এলএন এবং প্রিন্টের মধ্যে পার্থক্য। প্রিন্ট এলএন কি করে, ও এই আউটপুটটাকে তো প্রিন্ট করবেই, পাশাপাশি সে একটা নেক্সট লাইন প্রিন্ট করে দিবে। আর প্রিন্টে শুধু সে কি এর মধ্যে যে যতটুক তাকে দেওয়া হয়েছে, যেই আউটপুটটা তাকে দেওয়া হয়েছে শুধু সেটাকেই সে ডিসপ্লেতে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, আশা করি আমাদেরকে পার্থক্যটা বোঝাতে পেরেছি। এরপরে আমাদের কাছে আরেকটা মেথড আছে যেভাবে আমরা হচ্ছে আমাদের ডিজাইরড আউটপুটকে চাইলে প্রিন্ট করতে পারি এবং আমরা আমাদের আউটপুটকে ফরম্যাট করতে পারি। মানে আমরা যদি চাই যে না ডেসিমেলের মধ্যে, ডেসিমেলের পরে আমরা দুইটা সংখ্যা অথবা তিনটা সংখ্যা বা পাঁচটা সংখ্যা, এটা পসিবল, আমরা চাইলে এটা করতে পারি। সেটার জন্য আমরা কি করি, আউটপুট ফরম্যাটিং করি। ঠিক আছে, তো আউটপুট ফরম্যাটিং এর জন্য আমরা কি করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএফ এই মেথডটাকে ব্যবহার করি। ঠিক আছে, তো আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পলের জন্য বলি। দেখেন এখানে আমি কি করেছি, 3.14159878 এটাকে প্রিন্ট করতে যাচ্ছি, কিন্তু আমি চাবো যে ডেসিমেল পয়েন্টের পরে শুধু দুইটা সংখ্যা যেন প্রিন্ট হয়, এই 15978 এটা যেন না আসে। তো এই যে আমি আমার ডিজাইরড আউটপুটকে কি আমি ফরম্যাট করতেছি। তো আমার আউটপুট পুরোটাই, কিন্তু আমি চাচ্ছি না আমার পুরোটা লাগবে না, আমি জাস্ট 14 পর্যন্ত রাখতে যাচ্ছি, মানে ডেসিমেল পয়েন্টের পরে 14 পর্যন্ত রাখতে যাচ্ছি। কি আমি এখানে 0.2 ইউজ করেছি। ঠিক আছে, এখন আপনাদেরকে জাস্ট আমি যদি ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে যদি একটু আইডিয়া দিই, আমার এই ফরম্যাট স্পেসিফায়ার এই যে পার্সেন্টেজ ডি একটা ফরম্যাট স্পেসিফায়ার, পার্সেন্টেজ এস একটা ফরম্যাট স্পেসিফায়ার। এটা কি করে, আমার স্পেসিফিক ডেটা টাইপের উপর ডিপেন্ড থাকে। যদি আমার ভ্যালু ইন্টিজার হয়, আমি যদি একটা ইন্টিজার টাইপের আউটপুটকে প্রিন্ট করাতে চাই, তাহলে আমি পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব। আমি যদি ফ্লোট, আমার ভ্যালু যদি ফ্লোট হয় বা আমার আউটপুট যদি ফ্লোট টাইপের হয়, তাহলে আমি পার্সেন্টেজ এফ ইউজ করব। আমার আউটপুট যদি স্ট্রিং টাইপের হয় তাহলে আমি পার্সেন্টেজ এস ইউজ করব। তো এই ক্ষেত্রে দেখেন যেহেতু আমার ভ্যালু আমি জানি কি ফ্র্যাকশনাল ভ্যালু, এর জন্য কি আমাকে ফ্লোট ইউজ করতে হবে, মানে আমার ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। যেহেতু ডাটা টাইপ ফ্লোট, এর জন্য কি আমি পার্সেন্টেজ এফ ইউজ করতেছি। যদি আমি পার্সেন্টেজ 0.2 না দিয়ে ডিরেক্ট যদি এফ দিই, তাহলে কি হবে, এখানে এই 3.1415978 পুরোটাই কি প্রিন্ট হয়ে যাবে। কিন্তু না, আমি চাচ্ছি যে না আমার 3.14159 পুরোটা না হয়ে জাস্ট আমি 14 পর্যন্ত যাচ্ছি বা 1415 পর্যন্ত যাচ্ছি। তো আমি এখানে কি করবো, আমি যদি 5 পর্যন্ত চাই তাহলে কি করবো, 0.4, কারণ মানে এটা বোঝাচ্ছে যে আমি ডেসিমেল পয়েন্টের পরে
কয়টা সংখ্যা যাচ্ছে? 4টা সংখ্যা যাচ্ছে। ডেসিমাল পয়েন্টের পরে 4টা সংখ্যা কত পর্যন্ত? 1, 2, 3, 4, তাহলে 5 পর্যন্ত এটা প্রিন্ট হয়ে যাবে। আর যদি 2 দিই তাহলে 4 পর্যন্ত প্রিন্ট হবে, কারণ ডেসিমাল পয়েন্টের পরে 2 হচ্ছে 1, 2। দেখেন এখানে আমরা কিন্তু যখন প্রিন্ট করেছি তখন কিন্তু 3.14 পর্যন্ত প্রিন্ট হয়েছে। সিমিলারলি আমরা চাইলে ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে পারি। যেমন এখানে দেখেন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি a, এবং এর মধ্যে একটা মান আছে আমার 10। আমি এখন এটাকে প্রিন্ট করতে চাই। কিভাবে? আমাদের ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে। ফরম্যাট স্পেসিফায়ার কি করব, যেহেতু আমার ভ্যালুটা আমার আউটপুটটা এখন এখানে যেহেতু ইন্টিজার, এর জন্য আমি ফরম্যাট স্পেসিফায়ার %d ইউজ করেছি। তো আপনারা এই সিনট্যাক্সটা মনে রাখবেন। দেখুন এখন কি হবে, এই ফরম্যাট স্পেসিফায়ার কে রিপ্লেস করবে কে? এর যে মানটা, আমার এর মধ্যে যে মানটা আছে সেই মানটা কি %d কে রিপ্লেস করে দিবে। তো দেখেন আমরা যদি এটাকে রান করি তখন আমরা দেখতে পাবেন সিমিলারলি আমার স্ট্রিং এর নাম হচ্ছে এলিস। তো কি করবে, এই যে নেমের মধ্যে যে আমার মান মানে এলিস, ও কি করবে এই %s কে রিপ্লেস করে দিবে। চলুন আমরা আমাদের সিস্টেমকে রান করি। তো দেখেন এখানে এই যে ভ্যালু অফ i is 3.14, the value of a is 10। এরকম আসার কারণ হচ্ছে কি, আমি এখানে আসলে কোনো নেক্সট লাইন প্রিন্ট করিনি। যেহেতু এখানে প্রিন্ট এলএন নাই, এলএন থাকলে আমরা নিউ লাইন প্রিন্ট করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু প্রিন্ট এফ, এর জন্য আসলে আমাদের এখানে কি আলাদা করে আমাদের নিউ লাইনকে বসাতে হবে। দেখেন আমি কিন্তু সব জায়গায় নিউ লাইন দিয়েছি, এটাকেও দিয়ে দিই। তো দেখেন ভ্যালু অফ পাই ইজ 3.14, ভ্যালু অফ এ ইজ 10, নেম ইজ অ্যালিস। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমাদের আউটপুট ফরম্যাটিং কিভাবে হয়। তো আসলে আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা 3 ভাবে মূলত কি আমাদের ডিজায়ার্ড আউটপুটকে প্রিন্ট করতে পারি। এক হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কে ব্যবহার করে। প্রিন্টএলএন এ কি হয়, আমরা ওই আমাদের ডাবল কোটেশনের মধ্যে যেই জিনিসটা দিই না কেন সেটাকে সে হুবহু প্রিন্ট করে দিবে, পাশাপাশি একটা নিউ লাইন, একটা নেক্সট লাইন সে প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে? এরপর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, ও ও হচ্ছে সেম সিমিলার ভাবে ও ডাবল কোটেশনের মধ্যে যেটাই থাকুক না কেন সেটাকে সে প্রিন্ট করে দিবে, কিন্তু এবার কোনো সে নেক্সট লাইন প্রিন্ট আউট করে দিবে না। ঠিক আছে? এবং আরেকটা আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএফ। এটার সুবিধা কি, এটার মাধ্যমে চাইলে আমরা আমাদের ডিজায়ার্ড যে আউটপুটটাকে ফরম্যাট করতে পারি, বা আমরা আমাদের নির্দিষ্ট কোনো ফরম্যাটে আমাদের আউটপুটকে প্রিন্ট করতে পারি। তো আমরা ইতিমধ্যে আমাদের জাভা ইনপুট এন্ড আউটপুট শেষ করে ফেলেছি। এখন আমরা আমাদের নেক্সট টপিক আলোচনা করব, সেটা হচ্ছে জাভা অপারেটরস। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কিছু সিম্বল ইউজ করে থাকি, যেগুলোকে আমরা ব্যবহার করে শুধুমাত্র কিছু স্পেসিফিক অপারেশনস পারফর্ম করার জন্য, কাদের উপরে, কিছু ভেরিয়েবল অথবা ভ্যালুজ এর উপরে আমরা কিছু অপারেশনস পারফর্ম করতে এই সিম্বলস গুলোকে ব্যবহার করে থাকি। ঠিক আছে? এবং অপারেটরস মূলত ডিফারেন্ট টাইপস এর আছে, যেমন অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে মূলত 5টা অপারেটর আছে। একটা হচ্ছে আমাদের যোগফল করার জন্য পজিটিভ সাইন, বিয়োগ করার জন্য মাইনাস সাইন, গুণ করার জন্য অ্যাস্টারিস্ক সাইন, দেন হচ্ছে ডিভাইড করার জন্য আমাদের ভার্টিক্যাল ফ্রন্ট স্ল্যাশ, দেন হচ্ছে আমরা ইউজ করি আমাদের পার্সেন্টাইল সাইন। হ্যাঁ, আমাদের পার্সেন্টেজ সাইন, এটা হচ্ছে আমরা রিমাইন্ডার বের করতে ইউজ করি। ঠিক আছে? এরপর আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর যাওয়ার আগে আমরা অ্যারিথমেটিক অপারেটরে যত কাজ এগুলো আমরা দেখে আসি। হ্যাঁ, যদি এখানে অ্যারিথমেটিক অপারেটরস দেখেন, এখানে আমাদের অ্যারিথমেটিক অপারেটরে কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখেন অ্যারিথমেটিক অপারেটরে আমরা ডিরেক্ট যোগফল করতেছি, 100 সাথে 50 যোগ করে সাম ওয়ান এর মধ্যে রাখছি। আবার সাম টু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এর মধ্যে সাম ওয়ান এর যোগফল এবং আমাদের আরেকটা ভ্যালু 220 কে 250 কে সাম ওয়ান এর সাথে যোগ করে সেটাকে আবার সাম টু এর মধ্যে আমরা রাখছি। তো এভাবে আমরা বিয়োগ করতেছি, তারপর আমরা গুণফল করতেছি, ভাগ করতেছি। এবং শুধু মডিউলাসের কথাটা বলি, আপনি যদি 20 দিয়ে 3 কে ভাগ দেন তাহলে দেখবেন আপনি কিন্তু মনে করেন ধরে 3 ছক 18, তার মানে আপনি 3 ছক 6 পয়েন্ট সামথিং পাবেন। তো এই যে 2 যেটা রিমাইন্ডার যেটা থাকে মানে ভাগ শেষ যেটা থাকে, ওইটাই মূলত আমরা এখানে মডিউলাসের মধ্যে স্টোর হবে। তো এই পার্সেন্টেজ সিম্বলের মধ্যে আমরা রিমাইন্ডার বা ভাগশেষ গুলোকে স্টোর করে থাকি। ঠিক আছে? তো এখানে কিন্তু আমার ভাগশেষ আসতেছে কত? 2। মডুলাসের ভিতরে আমার ভাগশেষের মান আসবে 2।
তো আচ্ছা ঠিক আছে, আমরা এগুলোকে এখন প্রিন্ট করে দেখি। আচ্ছা দেখেন আমাদের আউটপুট যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, একটু বড় করে দিই। দেখেন আমাদের এই যে প্রথমে যখন আমরা সাম 1 এর মান আসছে, এই যে আমাদের প্রথম যখন সাম 1 এর মান আসছে আমাদের 150, হ্যাঁ, কারণ 100 প্লাস 50 যোগ করলে 150 আছে। সাম 2 এর ভিতরে 150 প্লাস 250 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কাছে 400 আসতেছে, যে 400। এবার দেখেন ডিফারেন্স আসছে হচ্ছে 100, ডিফারেন্স 1 300, এরকম 56 আর 7 কে গুণ করলে আসে হচ্ছে 392, ডিভিশন 5000 কে 100 দিয়ে ভাগ করলে ডিফারেন্স আসে 50। তো মডুলাস দেখেন আমাদের রিমাইন্ডার আসে 2। তো এটা গেল আমাদের অ্যারিথমেটিক অপারেটরস। এরপরে আমাদের কাছে আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা ইউজ করি আমরা ভ্যারিয়েবলে যখন কোনো ভ্যালু অ্যাসাইন করতে যাই অথবা ইনিশিয়ালাইজ করতে যাই। তো এই সাইন এর সাথে তো আমরা সবাই এটার সাথে আমরা পরিচিত। যেমন এই যে একটু আগে আমরা ইউজ করছি, যেমন এই যে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি হয়, সবসময় রাইট সাইডের ভ্যালু গুলো সবসময় লেফট সাইডে ইন হয় বা অ্যাসাইন হয়। তো এখানে আমরা আসলে এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যেমন যদি আমি বলি এইটার কথা, 56 গুণ 7 392, এই মানটাকে আমরা অ্যাসাইন করতেছি কিসে, প্রোডাক্ট যে ভেরিয়েবল, এই ভেরিয়েবল। অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয় আমরা হচ্ছে কোনো ভেরিয়েবলে যখন ভ্যালু অ্যাসাইন করতে চাই। ঠিক আছে, এখন অ্যাসাইনমেন্ট অপারেটরও প্রায় ধরতে গেলে 6 টাইপের। এটা হচ্ছে একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, সামেশন এবং অ্যাসাইনমেন্ট একসাথে হচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্স এবং অ্যাসাইনমেন্ট একসাথে হচ্ছে, প্রোডাক্ট আর অ্যাসাইনমেন্ট একসাথে হচ্ছে। তো এটা এক্সাম্পল গুলো আমরা দেখে আসি আসলে কাহিনী কি হচ্ছে। দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটরে দেখেন আমি প্রত্যেকটা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, ডি এর মান, ওয়াই এর মান এগুলো দিয়ে দিয়েছি। এখন দেখেন যখন আমি এই যে অ্যাসাইনমেন্ট পজিটিভ, এবং এই সাইনটা আসলে বলতে কি বোঝাচ্ছে, আসলে এইটাও যা এইটাও তাই, বুঝছেন, সেম। মানে এক্স ইকুয়াল টু এক্স ভ্যারিয়েবলের মধ্যেই আমি এক্স এর সাথে 5 যোগ করতেছি। তো আসলে কি হইতেছে, আচ্ছা এক্স এর আমার অরিজিনাল মান কত ছিল, 10, তো আমরা এখানে কি দিব, 10, ঠিক আছে। তো 10 এর মধ্যে যখন আমরা 5 কে যোগ করতেছি, এই যোগফলটা আবার কি আমি এক্স এর মধ্যেই রাখতেছি, এটাই মূলত আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এখন এক্স এর নতুন ভ্যালু কি হবে, 15, ঠিক আছে। সিমিলারলি এই যে আমরা নেগেটিভ মাইনাসও করতে পারি, গুণও করতে পারি, ভাগও করতে পারি, আমরা আমাদের মডুলাসও বের করতে পারি। যদি মডুলাসের কথা বলি, ই এর মান প্রথমে ছিল 50, ঠিক আছে। তাহলে আমি এইটা মানে কি, ই ইকুয়াল টু ই মডিউলাস 4। তো ই এর মান 50, তো 50 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 12 পয়েন্ট সামথিং আসে, তাহলে আমাদের ভাগশেষ কত থাকে, 2। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ভাগশেষ 2 থাকবে। তো এটাকে আমরা প্রিন্ট আউট করে দেখি। দেখেন এক্স এর মান চলে আসছে, 15, ওয়াই এর মান চলে আসছে 10। তখন দেখেন ওয়াই এর অরিজিনাল ভ্যালু হচ্ছে 20, 20 থেকে আমি যদি 10 কে বিয়োগ করি তাহলে কত আসে, 10। সেই 10টাকে আমি আবার ওয়াই ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি, ঠিক আছে। তারপর দেখেন জেড এর মান হচ্ছে 30, 30 এর সাথে 2 গুণ করলে কত, 60, সেটা আমি আবার জেড এর মধ্যে স্টোর করতেছি, এর জন্য জেড এর মান 60। ডি এর মান 40, 40 কে আমি 4 দিয়ে ভাগ করতেছি এবং সেটা কত, 10, তো 10 কে আমি আবার ডি এর মধ্যে স্টোর করছি। তো সিমিলারলি মডুলাসও এরকমই, ঠিক আছে। নেক্সট আমরা আলোচনা করব আমাদের কম্পারিজন অপারেটরস। কম্পারিজন অপারেটরস এর মাধ্যমে আমরা কি করি, আমরা কম্পেয়ার করে থাকি, ঠিক আছে, যে কোনটা আমাদের মধ্যে সত্য কোনটা মিথ্যা এটা আমরা কম্পেয়ার করি এই অপারেটরের মধ্যে। এখানে টোটাল 6টা অপারেটরস আছে, লেস দেন সাইন, গ্রেটার দেন সাইন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, ঠিক আছে। তো চলুন আমরা এক্সাম্পলে যাই। দেখেন এর মান আমি দিয়েছি 10 এবং বি এর মান দিয়েছি 20। এখন আমি এখানে আসলে কম্পেয়ার করব যে এ কি বি এর ইকুয়াল কিনা। এই ইকুয়াল টু সাইন এর সাথে আবার দেখেন এই ইকুয়াল, এখানে কিন্তু একটা ইকুয়াল আর এর কিন্তু ডাবল ইকুয়াল। একটা ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অনেক সময় আমরা এই মিস্টেকটা করে ফেলি যে আমরা এর মান আর বি এর মান সমান কিনা এটা চেক করতে আমরা ইউজ করব ডাবল ইকুয়াল, ঠিক আছে। আর একটা ইকুয়াল ইউজ করব যখন আমরা অ্যাসাইন করতে যাব,
ভেরিয়েবলে কোনো মান অ্যাসাইন করতে যাব। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখানে আমি কন্ডিশন দিয়েছি যদি এ ইকুয়াল টু বি কিনা, যদি এ এর মান আর বি এর মান যদি সমান হয় তাহলে আমার কি এখানে কি আসবে, টু আসবে। কিন্তু আপনি অরিজিনাল দেখেন এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 20, তাহলে কিন্তু এ আর বি কিন্তু ইকুয়াল না, তার মানে কি এখানে ফলস আসবে। এই যে আমি পাশে লিখে দিয়েছি যে আউটপুট আসবে ফলস। এরপরে দেখেন এ ইজ নট ইকুয়াল টু বি, এখানে এই যে এক্সক্লেমেটরি সাইনটা এরপরে ইকুয়াল টু মানে নট ইকুয়াল টু, এ কি নট ইকুয়াল টু বি, এটা কি ট্রু না ফলস? অবশ্যই ট্রু, কারণ এর মান 10, বি এর মান 20, তার মানে এটা নট ইকুয়াল টু, এ ইজ নট ইকুয়াল টু বি, এটা ট্রু। যেহেতু ট্রু তাহলে আমাকে ট্রু প্রিন্ট করবে। এ কি গ্রেটার দেন বি, না ফলস, এর মান 10, বি এর মান 20, তাহলে এ কি স্মল দেন বি, স্মলার দেন বি, ইয়েস, এ হচ্ছে স্মলার দেন বি, সরি এখানে হচ্ছে ট্রু আসবে। আর উপরে এ যেহেতু আমার ছোট তাহলে জন্য ফলস আসবে। এ হচ্ছে গ্রেটার দেন বি, এটা ফলস, এ হচ্ছে লেস দেন বি, এটা হচ্ছে ট্রু। তবে দেখেন এ কি গ্রেটার দেন ইকুয়াল টু বি, না এটা হচ্ছে ফলস। চলুন আমরা কোডটা রান করে আসি। দেখেন দেখেন আউটপুট সবগুলো আমাদের সেম আসছে, তো এইটার মাধ্যমে আমরা কম্পারিজন করতেছি। ঠিক আছে, কম্পারিজন করতেছি। দেখেন এ ইজ নট ইকুয়াল টু বি, ফলস আছে, ট্রু আসছে, এবার ফলস, ট্রু, পরে ফলস। দেখেন এ লেস দেন ইকুয়াল টু বি, এ অবশ্যই লেস দেন। ঠিক আছে, এখানে কিন্তু এইটা আসলে মূলত দুইটা কন্ডিশন এখানে আসে, যে একটা হচ্ছে চেক করে এ কি গ্রেটার দেন বি কিনা, এ গ্রেটার দেন বি অর ইকুয়াল টু বি। তাই দেখেন এ কিন্তু গ্রেটার দেন বি না, এই হচ্ছে ছোট, আর ইকুয়াল টু ও না, যেহেতু দুটোর মধ্যে একটাও মিলতেছে না এর জন্য কি ফলস। আর নিচেরটার দিকে যদি খেয়াল করেন এটার দিকে এ লেস দেন অর ইকুয়াল টু বি, এই দুটোর মধ্যে কি কোনটা ট্রু? দেখেন এ অবশ্যই লেস দেন বি, কারণ এ এর মান 10 এবং বি এর মান 20, তো এটা ঠিক আছে, এ লেস দেন বি। বাট এ ইজ নট ইকুয়াল টু, এ ইকুয়াল টু বি, না এ কিন্তু ইকুয়াল টু বি না, কিন্তু যেহেতু এ স্মল দেন এটা হচ্ছে ট্রু হয়ে গেছে, এর জন্য আউটপুটটা ট্রু আসছে। তো এই গ্রেটার দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু এখানের মধ্যে যে কোনো একটা যদি ফিল হয়, আইদার ইকুয়াল টু হয়ে যায় অথবা লেস দেন বা গ্রেটার দেন যে কোনো একটা মিলে যায়, তাহলে ওখানে ট্রু আসবে। ঠিক আছে, যেমন ইন কেস এখানে যদি আমি এখন 30 দিয়ে দিই, মনে করেন 30 যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু এখন আপনার কি মনে হয় এখানে এখন এইটার মান কি আসবে? আচ্ছা আমি বাকিগুলো সবগুলো কমেন্ট আউট করে দিই। এই দুটোর মানের মধ্যে আপনার কি মনে হয় কি আসতে পারে? চলেন এটাকে আবার রান করে দেখি। দেখেন এবার কিন্তু অপোজিট আসছে, এ অবশ্যই গ্রেটার দেন, এ এখানে লেখা আছে এ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি কিনা, ইকুয়াল টু তো না কিন্তু গ্রেটার দেন, তো এই ক্ষেত্রে কিন্তু ট্রু আসছে। আবার এ লেস দেন অর ইকুয়াল টু বি, যেকোনো একটা, তো এখানে কিন্তু এ লেস দেন না এটাও মিলতেছে না, আবার ইকুয়াল টু এটাও মিলতেছে না, এই জন্য এখানে এটা ফলস আসছে, এখানে ট্রু ফলস আসছে। তো আশা করি আপনাদের বুঝাতে পারছি। নেক্সট আমরা চলে যাবো লজিক্যাল অপারেটরে। লজিক্যাল অপারেটর আমরা ব্যবহার করি হচ্ছে আমাদের এন্ড গেট, অর গেট এবং নট গেটের মতো। আমরা লজিক্যালি চিন্তা করি যে এ ট্রু নাকি বি ট্রু, কোনটা ট্রু। যদি দুইটা অপারেন্ট, যেমন এখানে এ কে আমরা দিয়েছি ট্রু, বি কে দিয়েছি ফলস, ঠিক আছে, যদি দুইটাই ট্রু হয়, যদি দুইটাই ট্রু হয় তাহলে আমরা সবসময় কি ট্রু পাবো। ঠিক আছে, আর যদি আর এইটা হচ্ছে এন্ড সাইন, এন্ড সাইন, এন্ড সাইনে কি হয়, আমরা যখন আমরা ইসে চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে, মনে করেন যদি আপনাদের দেখাই যে জিরো জিরো, জিরো রিপ্রেজেন্ট করে ফলস কে, ওয়ান রিপ্রেজেন্ট করে ট্রু কে, ফলস আর ওয়ান রিপ্রেজেন্ট করে ট্রু কে, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। তো এই ক্ষেত্রে যখন দেখেন জিরো, এখানে এন্ড ক্ষেত্রে যখন আমরা এন্ড এর চিন্তা করব, ডাবল এন্ড, লজিক্যাল এন্ড, ডাবল এন্ডের ক্ষেত্রে জিরো জিরো যখন আমরা কি করতেছি গুণ করতেছি, দুটোই যদি ট্রু হয়,
জিরো জিরো যদি দুটো ট্রু হয় তখনই শুধু ট্রু হবে, বাকি সব ক্ষেত্রে ফলস। তাহলে জিরো জিরো দুটোই ফলস, তাহলে এখানে কি আসবে? ফলস। জিরো ওয়ান একটা ফলস একটা ট্রু, তাহলে এখানে কি ফলসই আসবে, জিরোই আসবে। একটা ট্রু মানে ওয়ান, একটা ফলস, তাহলে এখানেও আবার ফলসই আসবে। কিন্তু যখন দুইটাই ট্রু হবে তখন অনলি ট্রু আসবে। তো এখানেও এই কনসেপ্টটা কিন্তু সেম, আমাদের কোডেও কিন্তু কনসেপ্টটা এখানে এই এন্ড এর ক্ষেত্রে এখানে সেম আসবে। তো এখন আপনি মিলান, এ এখানে দেওয়া ট্রু, বি হচ্ছে এখানে ফলস, ঠিক আছে? তাহলে এ এন্ড বি, তাহলে এ এর মান হচ্ছে ট্রু, বি এর মান হচ্ছে ফলস, এখানে আউটপুট কি আসবে? অবশ্যই ফলস আসবে, কারণ দুটোই কি ট্রু হতে হবে, এন্ড এর ক্ষেত্রে দুইটাই ট্রু হতে হবে। এবার যদি আমরা অর এর ক্ষেত্রে, এটা হচ্ছে অর, লজিক্যাল অর বলা হয়। লজিক্যাল অর এর কথা যদি চিন্তা করি, লজিক্যাল অর এর ক্ষেত্রে জাস্ট কি হবে, আমাদের যে কোনো একটা ট্রু হলেই ট্রু। যদি এখানে চিন্তা করে এটার কথা, এটার কথা দেখেন, জিরো জিরো দুটোই ফলস, তাহলে এখানে ফলস। কিন্তু অরে যে কোনো একটা ট্রু যদি ট্রু, যেমন এখানে একটা ফলস, এখানে হচ্ছে ট্রু, তাহলে কি এখানে ট্রু, এখানে এখানে হচ্ছে ট্রু, এখানে হচ্ছে ফলস, তাহলে এখানে কি ট্রু। তো অর গেটে যেরকম আমরা অর গেট যেরকম চিন্তা করি, কোডেও এরকম সেম জিনিসটাই হবে। দেখেন এতে ট্রু, বি তে ফলস, তাহলে এ অর বি আমরা দিয়েছি, তাহলে কি আসবে? ট্রু আসবে, অফকোর্স। এরপর হচ্ছে আমাদের নট সাইন, ঠিক আছে? তো নট সাইনে জাস্ট এটা কমপ্লিমেন্ট হয়ে যায়। হুম, কমপ্লিমেন্ট বলতে আমি যদি আপনাদেরকে বুঝাই, নটে মনে করো আমি যদি জিরোর সামনে যদি নট দিই, তাহলে এটা হয়ে যাবে ওয়ান, ঠিক আছে? আবার আমি যদি ওয়ানের সামনে যদি নট দিই, সরি এটা ভুল হয়ে গেছে, যদি ওয়ানের সামনে যদি নট দিই তাহলে এটা হয়ে যাবে জিরো। মানে ট্রু এর সামনে যদি নট দিই তাহলে ফলস হয়ে যাচ্ছে, ফলসের সামনে যদি ট্রু দিই তাহলে এখানেই সেম। যেমন এর মান এখানে কিন্তু ট্রু এই অনুযায়ী, কিন্তু আমি যখন নট দিয়েছি এটার মান আসবে কি ফলস, তো ফলস। বি এর মান হচ্ছে ফলস, কিন্তু এর বি এর আগে আমি নট দিচ্ছি, তার মানে জাস্ট কমপ্লিমেন্ট করে দিবে, ট্রু থাকলে ফলস করে দিবে, ফলস থাকলে ট্রু করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছি লজিক্যাল অপারেটরস। নেক্সট আমরা বুঝবো বিটওয়াইজ অপারেটরস। তা আপনারা হয়তো একটু ঘাবড়ে গেছেন যে বিটওয়াইজ অপারেটর এত কি, আসলে এটা খুবই সিম্পল। বিটওয়াইজ অপারেটর হচ্ছে আমরা বিট বাই বিট পারফর্ম করি, পারফর্ম অপারেশনস বিট বাই বিট। আমাদের প্রত্যেকটা ডেসিমেল যে সংখ্যা আছে, আমি যদি আপনাদেরকে বলি এক্সাম্পল ক্ষেত্রে, যেমন a ইকুয়াল টু 60, ঠিক আছে? a ইকুয়াল টু 60, তো 60 একটা ডেসিমেল ভ্যালু, প্রত্যেকটা ডেসিমেল ভ্যালুর একটা বাইনারি নাম্বার আছে। তো আমরা কি করি, বিটওয়াইজ অপারেটরের মাধ্যমে এই প্রত্যেকটা বাইনারি নাম্বারকে, কোন একটা ডেসিমেল নাম্বারের বাইনারি নাম্বারকে আমরা বিট বাই বিট পারফর্ম করি, অপারেশন পারফর্ম করি। যেমন এর 60 বাইনারি নাম্বার হচ্ছে 00111100, এটা শুধু 8 বিট ধরা হয়েছে। তারপর বি এর হচ্ছে 13, 001101, 13 এর বাইনারি নাম্বার হচ্ছে এইটা, 60 এর বাইনারি নাম্বার হচ্ছে এইটা। তো এখন কি করবে বিটওয়াইজ অপারেটর, কি করে বিটওয়াইজ অপারেটর মোট টোটাল দেখেন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড, এটা হচ্ছে বিটওয়াইজ অর। এই দেখেন এগুলো কিন্তু ডাবল অ্যান্ড হচ্ছে লজিক্যাল, ডাবল মড হচ্ছে লজিক্যাল অর, ডাবল অ্যান্ড হচ্ছে লজিক্যাল অ্যান্ড, ডাবল মড হচ্ছে লজিক্যাল অর, আর এটা হচ্ছে নট। আর এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, এটা বিটওয়াইজ ড্রর, এটাকে বলা হয় নেগেশন অথবা কমপ্লিমেন্ট। এটা হচ্ছে লেফট শিফট অপারেটর, এটা হচ্ছে রাইট শিফট অপারেটর। তো বিটওয়াইজ অপারেটর কি করবে, এই প্রত্যেকটা বাইনারি নাম্বারকে বিট বাই বিট কম্পেয়ার করবে, বিট বাই বিট অপারেশন পারফর্ম করবে। কিভাবে আমি আপনাদেরকে দেখাই, দেখেন। আচ্ছা এই বাকি সবগুলো যেগুলো আছে এগুলোকে রিমুভ করে দিই। আচ্ছা, আমরা প্রথমে আমাদের কোড অনুযায়ী প্রথমে হচ্ছে কি এ, এ এন্ড বি, এ বিটওয়াইজ এন্ড বি। এখানের মাধ্যমে আসলে কি হবে, যখন আমরা এটা লিখতেছি জিনিসটা হবে, দেখেন এখানে বিটওয়াইজ অপারেটর এন্ড, ও কি করবে বিট বাই বিট পারফর্ম করবে, প্রথম 0 আর 1 কে পারফর্ম করবে। এই যে সিমিলারলি একটু আগে আমরা দেখেছি যে 0 1 থাকলে কি হয়, তারপর 0 0 থাকলে কি হয়,
10 থাকলে কি হয়, 11 থাকলে কি হয়, এটা তো আমরা একটু আগে দেখেছি। তো বিটওয়াইজ এন্ড, এখানে এন্ড অর গেট যেরকম কাজ করে, যে দুইটা জিরো থাকলেও জিরো, এরপর এক এরকম থাকলেও জিরো, এটা ওয়ান। হ্যাঁ, তো এন্ড এন্ড গেটে যেরকম যে কোনো দুইটাকে মাস্ট বি কি সেম হতে হবে বা ট্রু হতে হবে। তো এখানে যেহেতু জিরোকে আমরা রিপ্রেজেন্ট করতেছি ফলস এবং ওয়ানকে রিপ্রেজেন্ট করতেছি ট্রু, তো এখানেও এন্ড গেটের মতো হবে, কিন্তু আমরা এখানে বিটওয়াইজ শুধু এতটুক, এই জিরো আর ওয়ান কে আমরা কম্পেয়ার করবো। তো জিরো ওয়ানের মধ্যে কি আগে আসবে, এই অনুযায়ী জিরো এর মধ্যে আসবে জিরোই আসবে, তারপর জিরো জিরো করলে জিরোই আসবে। ওয়ান ওয়ান, এই যে ট্রু, দুটি ট্রু, তাহলে ওয়ান, এই ওয়ান আর এই ওয়ান, তাহলে ট্রু ওয়ান। এবার যেহেতু এখানে ওয়ান জিরো আসছে, তাহলে একটা জিরো, ওয়ান জিরো আসছে জিরো, জিরো জিরো, আবার এখানে জিরো আছে, তাহলে জিরো। এখন আপনি এইটাকে আপনি এখন বাইনারিতে কনভার্ট করেন, তাহলে এটাকে যদি বাইনারি, সরি, এটাকে এখন ডেসিমেলে কনভার্ট করেন, তাহলে কি আসে, এটা হচ্ছে 12 আসে। তো অ্যান্সার, আপনি যে প্রিন্ট আউটপুটে যে অ্যান্সারটা পাবেন সেটা আসবে 12। ঠিক আছে, তো এই দেখেন এখানে কিন্তু সেটাই দেওয়া আছে। তো এরকম সিমিলারলি আপনি এখন যখন ওয়ার এর ক্ষেত্রেও করতে যাবেন, বিটওয়াইজ ওয়ার, তো বিটওয়াইজ ওয়ার এর ক্ষেত্রে কিন্তু জিনিসটা সেম, কিন্তু অরে আমরা জানি অরে কি হয়, অরে হচ্ছে যে কোনো একটা যদি ট্রু হয়ে যায় তাহলে বাকিগুলো এমনি ট্রু। তাহলে যেহেতু জিরো জিরো থাকলে এটা জিরোই থাকবে, কিন্তু যখন একটা ট্রু থাকলে ট্রু, ওয়ান ওয়ান, তাহলে ট্রু। এখন আমরা আবার মিলাই ৬০ আর ৩০ কে, আর এগুলোকে রিমুভ করে দিই। আচ্ছা, তাহলে জিরো ওয়ান, যেটা একটা ট্রু পেয়ে গেছে তাহলে ট্রু, জিরো জিরো এটাও জিরো, ওয়ান ওয়ান, এখানে ওয়ান ওয়ান দেখতে পাচ্ছি ওয়ান, এখানে ওয়ান ওয়ান দেখতে পাচ্ছি ওয়ান, ওয়ান জিরো, ওয়ান জিরো আসলে ওয়ান, ওয়ান জিরো ওয়ান, জিরো জিরো থাকলে জিরো, আবার জিরো জিরো থাকলে জিরো। এটাকে যদি আপনি আবার ডেসিমাল সংখ্যায় নিয়ে যান, তাহলে যেটা আসবে সেটাই কিন্তু আপনার আউটপুটে প্রিন্ট করবে, সেটা হচ্ছে 6 to 1। ঠিক আছে, এরপর আমরা আসি জর অপারেটর। জর অপারেটর কি করে, জাস্ট এক্সর, জর আমরা জর গেট যারা পড়েছি আমরা জানি, জর গেটে কি হয়, এই যে লাস্টে যেটা হয় অর গেটের মতোই, কিন্তু জরে কি হয় লাস্টে এই যে ওয়ান ওয়ান যে সিমিলারটা থাকে এটা হয়ে যায় জিরো। জর গেটের সিম্পল কি, সিম্পল রুল হচ্ছে যদি সিমিলার জিনিস থাকে তাহলে জিরো হয়ে যাবে, আর যদি ডিফারেন্ট থাকে যেমন একটা জিরো একটা ওয়ান তাহলে ট্রু হবে। তার মানে জর গেটে সবসময় ডিফারেন্ট যদি থাকে তাহলে ট্রু হবে, আর যদি সেম থাকে তাহলে ফলস হবে। তো এই ক্ষেত্রে যদি এখন যদি আমরা জর পারফর্ম করি, এখানে বিটওয়াইজ জর অপারেশন পারফর্ম করি 60 আর 13 এর মধ্যে, তাহলে দেখেন আপনি জিরো ওয়ান, তাহলে এখানে কি আছে ওয়ান, জিরো জিরো থাকলে জিরো, আবার যেহেতু সিমিলার ওয়ান ওয়ানও থাকলে জিরো, ওয়ান ওয়ান থাকলেও জিরো, আবার এই যে ডিফারেন্ট আছে তাহলে ওয়ান ওয়ান, এখানেও জিরো, এখানেও জিরো। এটাকে আপনি আপনার ডেসিমেলে কনভার্ট করেন, যেটা আসবে ওইটাই আপনার আউটপুটে শো করবে, সেটা হচ্ছে 49। ঠিক আছে, এরপরে আসে আমাদের কমপ্লিমেন্ট এ। এটা সিম্পল, এটা জাস্ট কি হবে প্রত্যেকটা বিটকে কনভার্ট করে দিবে। যেমন শুধু আমি যদি এখন এখানে এর উপরে যদি এটা পারফর্ম করি, এর মান কত আমরা 60, 60 জানি, 60 কে যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমরা জানি 0 0 0 1 1। এখন এটা মানে হচ্ছে কি এই প্রত্যেকটা বিটকে জাস্ট উল্টায় দেওয়া, জিরো থাকলে হয়ে যাবে 1, তো যেহেতু এ এখানে জিরো আছে তাহলে এটা হয়ে যাবে 1, এটাও 1, এই 1 হয়ে যাবে 0, এই 1টাও হয়ে যাবে 0, এই 1ও 0, এই 1টাও 0, এরপরে 1 1। এটাই হচ্ছে নেগেশন অফ এ। এবার এটাকে আপনি বাইনারিতে কনভার্ট করেন, সরি ডেসিমালে কনভার্ট করেন, যে ভ্যালুটা আসবে ওইটাই আপনার আউটপুটে প্রিন্ট করবে, সেটা হচ্ছে কি -61। ঠিক আছে, এরপরে আমরা লেফট শিফট অপারেটর পড়বো, লেফট শিফট অপারেটর এবং রাইট শিফট অপারেটর। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি লেফট শিফট অপারেটর পারফর্ম করি, যেমন এখানে দেখা আছে এ, আমি আচ্ছা এগুলো আগে রিমুভ করে দিই। আচ্ছা, এখানে এবার দেওয়া আছে এ, এই যে সিম্বলটা দেখেন, এই সিম্বলটা কোন দিকে আছে, লেফটের দিকে আছে, তাহলে আমরা বুঝবো এটা কি লেফট শিফট অপারেটর। আর এখানে ডিজিট দেওয়া আছে 2। ঠিক আছে, তার মানে আপনাকে বুঝতে হবে এটা যদি থাকে তাহলে বোঝাচ্ছে যে এর যে বাইনারি যে রিপ্রেজেন্টেশনটা আছে, এখানে আপনাকে 2 বিট লেফটের দিকে শিফট হতে হবে।
এর বর্তমান ভ্যালু হচ্ছে 60। তো এই 60 এর বাইনারি রিপ্রেজেন্টেশন আমরা কি জানি, এইটা। তাহলে এটাকে আমরা আবার লিখি 0 0 1 1 1 1 0 0। ঠিক আছে, বাইনারি রিপ্রেজেন্ট। এখন কি বলতেছে, লেফটের দিকে আমাদেরকে কি 2 বিট শিফট করতে বলতেছে। ঠিক আছে, তাহলে আমরা লেফটের দিকে 2 বিট শিফট করি। তাহলে আমরা এর বাইনারি রিপ্রেজেন্টেশন এটা বের করেছি। ঠিক আছে, এখন আমি কি করব, লেফটের দিকে 2 বিট শিফট করব। তো যেহেতু 2 বিট শিফট করতে বলতেছে, তো আমরা কি করব, রাইট সাইড থেকে, এই সাইড থেকে দেখেন, এই ডাবল জিরোকে আমরা এই পাশে নিয়ে আসবো। দেখেন, 1 বিট 2 বিট, আমরা কিন্তু 2 বিট শিফট করছি। ঠিক আছে, এখন এই জিরোকে এইখানে এই 1 এর নিচে নিয়ে আসলাম, এই জিরোকে আবার এই 1 এর নিচে নিয়ে আসবো। এবার এই 1 কে এখানে, এই 1 কে এখানে, এই 1 কে আবার এখানে, এই 1 কে এখানে। আর এই যে দুটো জিরো, এটা কই চলে আসবে, এরা চলে আসবে সামনে। এবার এইটার যেই বাইনারি সরি ডেসিমেল যেই সংখ্যাটা, সেটাই কি প্রিন্ট হয়ে আসবে, সেটাই হচ্ছে এখানে আমরা দেখবো। এই যে সরি, এই যে আমরা দেখতে পাচ্ছি 240। ঠিক আছে, নেক্সট আমাদের রাইট শিফট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা সিম্বল আছে রাইট সাইডের দিক, দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এইটাকে বলা হয় রাইট শিফট অপারেটর। তো একে এই পাশে যদি আমরা এরকম দেওয়া, মানে বোঝানো হচ্ছে যে আমরা এর যে রিপ্রেজেন্টেশনটা আছে, বাইনারি রিপ্রেজেন্টেশন, যেমন এর মধ্যে এখন ভ্যালু স্টোর আছে 60। তো 60 এই নাম্বারটা তো ডেসিমাল সংখ্যা, এটার আমরা এখন যদি বাইনারি রিপ্রেজেন্টেশন বের করি, আমরা এখন জানি যে আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন কি, 60 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 0 0 1 1 1 1 0 0। এটা হচ্ছে আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন। এবং রাইট শিফট অপারেটর, এই যে এইটা আমাদের এখন বলতেছে যে আপনি এই বাইনারি রিপ্রেজেন্টেশনের 2 বিট রাইট সাইডে শিফট করবেন। তো চলুন আমরা 2 বিট রাইট সাইডে শিফট করি। তার মানে কি, আমরা যদি রাইট সাইডে শিফট করি, তাহলে এই 1টা এই 0 জায়গায় যাবে, এই 1টা এখানে আসবে, এই 1টা এখানে আসবে। তো সেভাবে আমরা এখানে 1 লিখবো, এখানে 1 লিখবো। তারপরে এই 1, এই 1, এই 0টা এখানে আসবে, এই 0টা এখানে আসবে। ঠিক আছে, তারপর এই যে জিরো, এই যে দুইটা জিরো, এই দুটো জিরো লাস্টে চলে আসবে। তো এটাই কিন্তু আমাদের রাইট শিফট অপারেটর। ঠিক আছে, জাস্ট আমরা কি করছি, 2 বিট রাইট সাইডে শিফট করে দিচ্ছি। 2 বিট রাইট সাইডে যদি শিফট করে দিই, তাহলে এখান থেকে আমি এই দুইটা বিটকে, এই জিরোকে আর এই জিরোকে আমি এই সাইডে সরাই দিলাম, এবং ওই দুই জিরোকে আমি আসলে এই পিছনে নিয়ে আসছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের বিটওয়াইজ অপারেটর শেষ হয়ে গেছে। এরপরে আমরা আলোচনা করব আমাদের লাস্ট অপারেটর, সেটা হচ্ছে কন্ডিশনাল অথবা টার্নারি অপারেটর। তো এখানে আসলে জিনিসটা কি, এটার সিনট্যাক্স হচ্ছে এইটা। আমরা কন্ডিশনাল অপারেটর ব্যবহার করি বোঝার জন্য যে কোনটা হচ্ছে ট্রু হবে, কোনটা হচ্ছে ফলস হবে। যেটা ট্রু হবে, যদি আমার এক্সপ্রেশন যদি ট্রু হয়, দেখেন এর আমার দুইটা ভেরিয়েবল ডিক্লারেশন করা, একটা এ একটা বি। এ এর ভিতরে মান হচ্ছে 10। ঠিক আছে, এখন এখানে একটা এক্সপ্রেশন দিয়েছে, এক্সপ্রেশন হচ্ছে এ কি ইকুয়াল টু 1, এরপরে কোশ্চেন সাইন দেওয়া হয়েছে। এ কি ইকুয়াল টু 1 কিনা, এবার কোশ্চেন সাইন দেওয়া হয়েছে। যদি এটা ট্রু হয়, এক্সপ্রেশনটা এ যদি ইকুয়াল টু 1 আসলে হয়, এটা যদি ট্রু হয়, তাহলে 20 স্টোর হয়ে যাবে বি এর ভিতরে। আর যদি ফলস হয়, তাহলে 30 স্টোর হয়ে যাবে বি এর ভিতরে। ঠিক আছে, এখন দেখেন সেম জিনিস, কিন্তু এখানে দেখেন এ কিন্তু এর মান হচ্ছে 10 দেওয়া, কিন্তু এ তার মানে ইজ নট ইকুয়াল টু 1। তাহলে এখানে যেহেতু এক্সপ্রেশন দেওয়া আছে এ ইকুয়াল টু 1, এটা কি ট্রু নাকি ফলস? এটা অবশ্যই ফলস হবে। যেহেতু ফলস হবে, ফলস হলে এই 30 হচ্ছে বি এর ভিতরে স্টোর হবে। যদি ট্রু হতো, যদি মানে এই ক্ষেত্রে কিন্তু এ ইকুয়াল টু 10, তো আমরা বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে ট্রু, এই এক্সপ্রেশনটা ট্রু। যেহেতু ট্রু, তাহলে এই 20 বি এর ভিতরে স্টোর হবে। তার মানে ট্রু হলে এই প্রথমটা, এই কোলনের প্রথমটা হচ্ছে স্টোর হবে, আর যদি ফলস হয় তাহলে কোলনের পরেরটা বি এর ভিতরে স্টোর হবে। তো আশা করে বুঝাতে পেরেছি। তো এটাকে রান করে দেখি। তো দেখেন প্রথমবারের ক্ষেত্রে দেখেন এই এক্সপ্রেশনটুকু আসলে ফলস। যেহেতু ফলস হয়েছে, এর জন্য কি কোলনের পরের অংশ মানে 30 বি এর ভিতরে স্টোর হয়েছে।
আর এর পরের ক্ষেত্রে এই এক্সপ্রেশনে এটা ট্রু হয়েছে, যার কারণে কোলনের প্রথম পার্ট মানে 20 বি এর ভিতরে স্টোর হয়েছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় আপনারা না বুঝতে পারেন তাহলে আবার পিছনের দিকে দেখতে পারেন, অথবা আমাকে কমেন্ট করতে পারেন, অথবা আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন। তো ইনশাল্লাহ আমরা কালকে আমাদের ডে 2 ক্লাসের বাকি অংশ শেষ করে ফেলবো শনিবারে, এবং কালকে এর পরের দিন আমরা ইনশাল্লাহ এর পরের বার থেকে আমরা হচ্ছে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিরেক্ট অ্যাক্সেলারেট করব, এবং আমরা ডিরেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশনে চলে যাব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।